গুরুদেব বলে দিয়েছেন যে আমি তোর কেস হাতে নেবো না। আর এইটুকু বুঝতে পেরেছি এই বাড়িতে কিছু হয়েছে, মানে খুব নারকীয় কিছু করা হয়েছে এই বাড়িতে। যে আছে ওই গাছে সেই কাজগুলো করেছে, তোমার বাবাকেও সে চিনিয়ে নিয়েছে। তোমার যে এত ব্যবসা বাণিজ্যের অবস্থা দেখছো তার জন্য তিনিই দায়ী। আমার ওয়াইফ একদিন ওনাকে কল করে যে তুমি যেখানে আছো তাদের চলে আসো, বাড়িতে খুব একটা বড় কাণ্ড হয়ে গেছে। তখন বলেন কি? বলছে গরুগুলোটা মারা গেছে, একটা গরুর পুরো পেট কেটে দেওয়া আছে। দেখো আমরা কি জানি, কোনো একটা ব্যক্তি একজন পজেস্ট হয়, তাই তো? এখানে দুজন পজেস্ট হয়েছে সিঙ্গেল এন্টিটির মাধ্যমে। ইয়েস, দ্যাট ইজ দ্য থিং। তান্ত্রিক বলেন দেখে নেবো এখানে কি আছে এরকম। জাস্ট ওনার বাড়ি থেকে পা বাড়িয়েছে, রাস্তায় পা দিয়েছে, একটা ট্রাক এসে পিছিয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। কি কথা বলেছিল টিয়াটা? জাস্ট ভদ্রলোক বেরোলো, টিয়া দুটো বললো ও আমার উঠোনে ঢুকেছে, আমি ওকে ছাড়বো না। আচ্ছা, বিভূতিভূষণের জানো তার মৃত্যুর কাহিনী? এবার বিভূতিভূষণ এই প্রেত সাধনার মধ্যে এত বেশি জর্জরিত হয়ে পড়েছিলেন যে এনারাই এর কাল হলো। মানে ওই যে পুরো যে এনভায়রনমেন্ট আছে যেখানে বিভূতিভূষণ লিখতেন না, ওখানে ছত্রে ছত্রে লেখা আছে প্রেত সাধনার প্রমাণ। মৃত্যুকে ভয় পেতে নেই, জন্মকে ভয় পেতে হয়। কৌস্তবের আড্ডার সাংঘাতিক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তব। মোস্ট অ্যাওয়েটেড এপিসোড এটা। এখানে আমার সাথে আজকে আড্ডাতে ছিল পারিজাত ভৌমিক। পারিজাতের এর আগের অনেক ঘটনা আপনারা কিউরিওফাইডে শুনেছেন, আপনাদের ভালো লেগেছে এবং মোস্ট কমেন্টস আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে পারিজাত দাকে কৌস্তবের আড্ডাতে আমি যাতে ইনভাইট করি, যেখানে অসাধারণ একটা ঘটনা আমরা জেনেছি, তার সাথে তন্ত্রের এমন এমন গুচ্ছ ব্যাপার আমরা জেনেছি যেটা হয়তো আপনারা না জানলে বুঝতে পারবেন না। আপনারা আজকের এপিসোডটা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন এবং কৌস্তবের আড্ডাতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিন। আমার সাথে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটি হরর পডকাস্টে। তোমার সোদপুরের যে বাড়িটা রয়েছে সেখানে এমন এমন জিনিসপত্র তুমি ফিল করেছো এবং সেই জন্যই হয়তো তন্ত্রের ব্যাপারে এত কিছু প্র্যাকটিক্যালি তুমি জানো। ইভেন তুমি যখন কোথাও একটা ঘুরতে গেলে, ঘাটশিলাতে গেছিলাম আমি, ঘাটশিলাতে গেছিলে, তখনও তুমি এমন কয়েকজন দেখা পেয়েছো সচরাচর অনেক বছর সাধনা করার পরও তাদের দেখা পাওয়া যায় না। তাদের মধ্যে একজন দশ মহাবিদ্যার একজন দেবী এবং আরেকজন নাকি ভৈরব বা কাল ভৈরবের অংশ। আমাকে অনেক কিউরিওফাইড পরিবারের সদস্যরা জানিয়েছেন যে পারিজাত দাকে কৌস্তবের আড্ডাতে দেখতে চাই। তো আজকে তুমি কৌস্তবের আড্ডাতে রয়েছো, কেমন লাগছে বলো? প্রথমত আমি তো তোমাকে থ্যাংক ইউ বলতে চাই যে তুমি আমাকে প্ল্যাটফর্মটা দিয়েছো যেখানে আমি আমার জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সেগুলো বলতে পেরেছি। আর অশেষ ধন্যবাদ সেসব দর্শকদের যাদের ভালোবাসার জন্য আজকে আমি এখানে আছি। যদি ওরা না থাকতো আজকে আমি এখানে থাকতাম না। আরে থ্যাংক ইউ। আজকে তোমার থেকে একটা ঘটনা তো জানবোই, যেটা তুমি বলছিলে আগের দিন রাতেই। হ্যাঁ, অ্যান্ড তার আগে একটা জিনিস কোশ্চেন করবো তোমার থেকে, সেটা হচ্ছে যে পার্টিকুলার কিছু মানুষ রয়েছে যাদের লাইফে এরকম ধরনের ঘটনা প্রায় অনেকবারই তাদের সম্মুখীন হতে হয়। ইভেন তুমি আমাকে বলছিলে যে তোমার খুব তাড়াতাড়ি হয়তো মৃত্যু ঘটতে পারে, এটা তুমি আমাকে আগের দিনই বলেছো। হ্যাঁ, এই পুরো বিষয়টা কি? দেখো মৃত্যুর ব্যাপারে তো প্রথমত মানুষের নিজের মুখ থেকে বেশি কিছু বলা উচিত না। তার কারণ এগুলো এমন বিষয় যেগুলো তুমি যত বেশি করে বলবে সেগুলো হওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যায়, যাকে ম্যানিফেস্টেশন বলে। হ্যাঁ, যেমন কেউ ধরো যদি বারবার সবার কাছে গিয়ে বলতে শুরু করে যে আমার হার্ট ডিজিজ আছে, তার যদি হার্ট ডিজিজ নাও থাকে তাহলে হতে পারে হয়তো 1-1.5 মাসের মধ্যে তার কিছু না কিছু হার্ট ডিজিজ দেখা যাবে। তাই জন্য এই জায়গাটাকে আমি বরঞ্চ তোমার প্রশ্নটাকে রিফ্রেশ করে বলি যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়েছে, তুমি সেটা ব্যাপারে জানতে চাইছো, তাই তো? তো দেখো এটা আমার ব্যক্তিগত মতামত এবং আমার মনে হয় যে কিছু ক্ষেত্রে আমি ঠিক, যে অনেকে বিভিন্ন জ্যোতিষীদের কাছে যায়। হ্যাঁ, যারা সত্যিই অনেকেই আছে যারা হয়তো অতটা এক্সপার্টিস নেই, আবার কয়েকজন আছে যারা খুবই ভালো রকম, যারা খুব জেনুইন ধরনের। তো আমার মনে হয় মানুষ যখন জ্যোতিষীর কাছে যায় তখন তারা গিয়ে ভবিষ্যতে কী হবে না হবে সেটা জানতে চায়। কিন্তু জ্যোতিষী তোমাকে অ্যাকচুয়ালি কী বলবে, কী বলতে পারে তারা তোমাকে 100% বলতে পারবে কোন ব্যাপারটা, যেগুলো দৃঢ় কর্ম আছে তোমার। দৃঢ় কর্মর ব্যাপারটা কি? দৃঢ় কর্ম হলো যে যখন তোমার জীবনে এমন কিছু কিছু কর্ম থাকে যেগুলোকে কোনোভাবে এড়ানো সম্ভব না। 3 ধরনের কর্ম হয়। হ্যাঁ হ্যাঁ, বিয়েটা আমি এখনো খুব সলিড যে আমি জানি এই ব্যাপারে সেরকম বলবো না, যেটুকু আমার নলেজ আছে আমি তার উপরে বলছি। বিয়ের ব্যাপারে আমি এখনো কিছু বলবো না, কিন্তু জন্মের যে সময় একটা মানুষ জন্মায় সেই মুহূর্তেই
তার জীবনটা একটা টাইম বোমের মতো চলতে শুরু করে, সেই কাঁটাটা ঘুরতে শুরু করে, এবং সেখান থেকে সে কখন মারা যাবে, কোথায় মারা যাবে, কি পরিস্থিতিতে মারা যাবে, তার চারপাশে কে কে থাকবে, সেই জিনিসগুলো তখন থেকেই ঠিক হয়ে যায়। হ্যাঁ, তো এইগুলো দৃঢ় কর্ম এর মধ্যে এইগুলো, এবং আরও অনেক জিনিসপত্র আছে যেগুলো একটা মানুষকে জীবনে সেগুলোকে ফেস করতেই হবে, তাকে কোনোভাবে এড়ানোর উপায় নেই। তো যেগুলো এড়ানোর উপায় নেই, যেগুলো তোমার যে কুষ্টি আছে বা তোমার যে চার্ট আছে, চার্টগুলো লেখা থাকে যে তোমাকে কোন কোন জিনিসগুলো তোমার দৃঢ় কর্মের মধ্যে পড়ে, এবং সেই জিনিসগুলোই জ্যোতিষীরা খুব 100% ভাবে বলতে পারবে। তার কারণ বাকি যে কর্মগুলো আছে, যেমন আরেকটা কর্ম আছে দৃঢ় অদৃঢ় কর্ম। দৃঢ় অদৃঢ় কর্মের মানে, যেরকম তোমাকে আমি যদি উদাহরণ দিই যে কারো ডায়াবেটিস হয়েছে, ঠিক আছে, এবার ডায়াবেটিসটা যখন হয়ে গেছে সেটা একটা দৃঢ় কর্মের মধ্যে পড়ছে। এবার ধরো সে ডায়াবেটিসটা তোমাকে কিভাবে এফেক্ট করবে সেটা তোমার হাতের উপর নিয়ন্ত্রণ আছে তার। যেরকম কেউ যদি ভোরে 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 চিনি খায়, তাহলে তার ডায়াবেটিস সারবে না, তার যে মৃত্যু আছে বা তার যে বিভিন্ন অর্গান ফেলিওর আছে সেটা খুব কাছাকাছি তাড়াতাড়ি চলে আসবে। তাই জন্য এই যে ঘটনাটা ঘটেছে তার মধ্যে একটা পার্ট আছে যেটা তোমার হয়েছে, যেটা তোমার কন্ট্রোলের বাইরে, কিন্তু আরেকটা পার্ট আছে যেটা তুমি কন্ট্রোল করে ওভারঅল যে ঘটনাটা আছে তাকে তুমি, তার ইন্টেন্সিটি যেটা আছে তোমার জীবনে সেটা কত তাড়াতাড়ি ঘটবে, তার কি কি ইম্প্যাক্ট করবে সেটা তুমি নির্ধারণ করতে পারো। তাই এই যে ব্যাপারটা, এটাকে বলে দৃঢ় অদৃঢ় কর্ম। একটা পার্ট তার থেকে দৃঢ় যেটা তোমার হাতে নেই, একটা পার্ট থেকে অদৃঢ় যেটা তোমার হাতে আছে, যা দিয়ে তুমি কন্ট্রোল করতে পারবে যে তার ইন্টেন্সিটি কতটা হবে, তার ইম্প্যাক্ট কতটা হবে। আর 3 নম্বর হয়ে গেল তোমার অদৃঢ় কর্ম। যেরকম কেউ ঘরের মধ্যে বসে আছে, বসে বসে মোটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার বিভিন্ন রকমের কোলেস্ট্রল হাই হয়ে যাচ্ছে, বসে বসে বিভিন্ন রকমের ফ্যাটজাত খাবার দাবার খাচ্ছে, তেল ঝাল মশলা বেশি খাচ্ছে, তার সে থেকে রোগ হচ্ছে। এবার সে যদি ঠিক করে যে আমি করবো না, কেউ ঘরে বসে বসে মোটা হয়ে যাচ্ছে, কেউ যদি ঠিক করে রোজ এক্সারসাইজ করবো, জিমে যাবো, তাহলে আবার সে রোগা হয়ে যাবে। মানে এই পুরো যে ব্যাপারটা আছে পুরোটাই তোমার হাতে আছে, তাই জন্য এইটাকে বলা হয় অদৃঢ় কর্ম। তাই এই যে দৃঢ় অদৃঢ় যে কর্ম আর যে অদৃঢ় কর্ম, এগুলো ভোলাটাইল হয়। ভোলাটাইল মানে যে কোনো ব্যক্তি এগুলোকে চেঞ্জ করে দিতে পারে। হয়তো দৃঢ় অদৃঢ় কর্মের মধ্যে কিছুটা হয়তো কোনো জ্যোতিষী বলতে পারে যে এটা ঘটতে পারে, কিন্তু সে 100% শিওর বলতে পারবে না যে দাদা আপনার ডায়াবেটিস হয়েছে, আপনি এরকম মানে এই 3-4 মাসের মধ্যে আপনার এত বাজে পরিস্থিতি হবে, বলতে পারবে না, কারণ সেটা ডিপেন্ড করছে মানুষের লাইফস্টাইলের উপরে। মানে দৃঢ় অদৃঢ় এবং অদৃঢ় যে কর্মটা রয়েছে এগুলো ভোলাটাইল, চেঞ্জেবল। তাই জন্য এটাকে 100% তুমি পিন পয়েন্ট করে বলতে পারবে না যেগুলো হবে। তাহলে কোনগুলো পিন পয়েন্ট করে জ্যোতিষীরা বলতে পারবে? দৃঢ় কর্মগুলো। যেগুলো তুমি অ্যাভয়েড করতে পারবে না সেগুলো 100% পিন পয়েন্ট করে বলা যায় এইটা হবেই। এবং তাই জন্য আমার মনে হয় যে জিনিসগুলো মানুষের জীবনে ভোলাটাইল আছে সেগুলোর ব্যাপারে আজকে, যেমন ধরো কেউ যদি এসে বলে যে কোনো জ্যোতিষীকে গিয়ে যে আমি কি পরীক্ষা পাস করতে পারবো, ধরো কারোর সামনে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন আছে, জেই আছে বা নিট আছে, এবার ধরো তার হয়তো একটা যোগ আছে, সেটা পাস করতে পারে, কিন্তু সে বেটা যদি বাড়িতে বসে, জ্যোতিষী বলে দিল যে হ্যাঁ তুমি পারবে, এবার সে যদি বাড়িতে বসে পড়াশোনা না করে, তাহলে এই ধরাধামে কেউ নেই যে তাকে ওইটা পরীক্ষাটা পাস করাতে পারবে, তাই না? তাই জন্য এমন অনেক ক্ষেত্রেই হয় জ্যোতিষীরা অনেক কিছুই বলে যে তোমার দ্বারা হবে, সেগুলো ফলে না। তার কারণটা কি? কর্মটা করতে হবে। হ্যাঁ, আমি কর্ম করলাম না, আমি চুপচাপ বসে রইলাম। আর এখানেই ভগবান আমাদের বিরাট বড় একটা লিবার্টি দিয়েছেন। যেমন গীতাতে ভগবান স্পষ্ট করে বলছেন যে আমি কারো কর্ম সৃষ্টিও করি না, আমি কারো কর্মফলও দিই না কাউকে, আমি কারোর পাপও দিই না কাউকে, কারোর কাছ থেকে পাপও নিই না, আমি পুণ্য দিই না কাউকে, আমি কারোর কাছ থেকে পুণ্য নিও না। তুমি যেরকম কর্ম করবে, এটা আমার মনে হয় যে ভগবানের দেওয়া এটা বিরাট বড় একটা ডেমোক্রেটিক রাইট, যে কর্ম করার অধিকার তোমার আছে। যেরকম তুমি কর্ম করবে সেরকম তুমি কর্মফল পাবে। হ্যাঁ, তাই জন্য যে ব্যাপারগুলো আমাদের কর্মফলের উপরে মানে যেগুলো খুব শক্তভাবে নির্ভর করে, যেরকম দৃঢ়কর্ম। দৃঢ়কর্ম সাধারণত কী হয়? দৃঢ়কর্ম হয় সেগুলো প্রারব্ধ কর্ম থেকে বা আমাদের যে পাস্ট লাইফে আমরা যেগুলো করেছি। তো অনেক ধরনের তো কর্ম হয়, যেরকম সঞ্চিত কর্ম একটা থাকে। সঞ্চিত কর্ম মানে তুমি আগের তোমার জন্মে যতগুলো কর্ম আছে যা তোমার সঞ্চিত হয়ে আছে, এবং যেটুকু আমি এর মধ্যে বুঝেছি তার মধ্যে এটা বুঝি যে তার মধ্যে প্রারব্ধ কর্ম সেটুকু যেটুকু তোমাকে এই লাইফ টাইমে তোমাকে ভোগ করতে হবে, সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে। আর তুমি এই লাইফ টাইমে নতুন যে কর্মটা করবে সেটাকে বলা হচ্ছে পুরুষার্থ। পুরুষার্থ তুমি নিশ্চয় শুনে থাকবে, তাকে বলে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এই 4 ধরনের পুরুষার্থ হয়। এই 4টি ধাপ নিয়ে বা 4টে পিলার নিয়ে মানুষের জীবন তৈরি। তো তুমি কোন একটা ছেড়ে আরেকটা কিছু তো করতে পারবে না। এরকম যদি হতো, অনেকে যদি বলে যে জন্ম থেকেই যদি আমার, যেমন যদি তুমি শিবের যদি একটা খুব সুন্দর একটা সূত্র আছে সবাই জানে, কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্র হারম, তাহলে তিনি হলো গিয়ে সংসারের সারবস্তু। সেটাকে রিয়েলাইজ করাই হলো গিয়ে যে কোনো মানুষের বা যে কোনো জীবাত্মা যে এই ধরাধামে এসছে, দেহ ধারণ করেছে, তার আলটিমেট গোল। ইভেন শুধু যে দেহ ধারণ করেছে তার কথা কেন বলবো, মানে আমরা ছাড়া তো অনেক রকম এন্টিটি আছে, যেরকম অপ্সরা আছে, গন্ধর্ব আছে, পিশাচ আছে, সবার তারা তাদের নিজের ধর্ম অনুযায়ী হয়তো কারোর ধর্ম ভয় দেখানো। যেরকম পিশাচের ধর্ম কি, ভূত যেমন ভূতের ধর্ম কি, বা কোন একটা মানুষ যে আছে তাকে ভূত কখন বলি?
যখন তার কিছু অপ্রাপ্তি থেকে যায়, হুম, তাই তো? তার কিছু অপ্রাপ্তি থেকে যায়, তার কোনো যার জন্য বাসনা মুক্তি অপ্রাপ্তি, পাচ্ছে না। মুক্তি পাচ্ছে না, বা এরকম কিছু ঘটনা ঘটবে। আজকেই আমি তোমাকে যেটা বলবো, দেখতে পাবে যে কিছু মানুষ থাকে যারা আর কোনো জনি পেতে চায় না। তার কারণ কি? তার কারণ আমি একজন খুব বড় সাধুর কাছ থেকে শুনেছিলাম যে মৃত্যুকে ভয় পেতে নেই, জন্মকে ভয় পেতে হয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। কারণ আমি থেকে জিজ্ঞেস করছিলাম কেন, তখন তিনি বলেছিলেন আবার আবার মানে কেন, মানে হলো গিয়ে যে এত তো ভুগে এলাম শরীর থাকার কারণে। তো যদি একটা মানুষ খুব প্র্যাকটিক্যালি ভাবে, তাহলে দেখবে যে শরীর কিন্তু মানুষের 90% ভোগান্তির কারণ। হুম, হুম, প্রথম কথা হলো গিয়ে তোমাকে রোজ খেতে, ঘুমাতে, যা কিছু তোমার প্রাকৃতিক কাজ সেগুলো করতে হবে। শরীর থাকলে সর্দি কাশি হবে, তারপরে বিভিন্ন রকমের রোগ ব্যাধি হবে। হুম, তাই কিছু কিছু সাধক আছে, যখন সাধারণ খুব উচ্চ স্তরে গিয়ে মানুষ বুঝতে পারে যে শরীরটা একটা বিরাট বড় প্রতিবন্ধক। যদি কারোর শরীর না থাকে, যেমন আমি খুব স্পষ্ট করে বলি, কারোর সামনের দিন পরীক্ষা আছে, তারপর আজকে প্রচন্ড ঘুম পেয়ে গেছে, হুম, ঠিক আছে, এবার তার ঘুম পেয়েছে বা তার প্রচন্ড শরীর খারাপ হয়েছে, এবার সেখানে একটা মানুষ এটা ভাবতে পারে যে আমার শরীর আছে বলে আজকে আমি এই জায়গাটা আটকে গেলাম। যদি আমার শরীর না থাকতো তাহলে আমি সারা রাত পরে ঠিক কালকে পরীক্ষাটা দিয়ে চলে আসতে ঘুমও পারতাম। পেতো না। হ্যাঁ, একদমই তাই। কিন্তু আবার শরীর না থাকলে পরীক্ষাতে গিয়ে হাতে করে লিখতেও পারবে না। হ্যাঁ, তো নেসেসারি ইভিল। এইটা হলো গিয়ে যেটাকে বলা হয় না, যে তোমার মেক্সিকান স্ট্যান্ড অফ, হুম, ঠিক আছে, যে দুদিকেই বন্দুক করা আছে, না তুমি এদিকে যেতে পারবে না তুমি ওদিকে যেতে পারবে, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাই না? তো তোমাকে এখানে কোনো পুরুষার্থ করতে গেলে তা তোমার শরীরটা লাগবেই। পুরুষার্থ মানে হচ্ছে এই জন্মে যে কাজগুলো করছি, কর্মগুলো করছি, সেটার ফলটা। হ্যাঁ, আর প্রারব্ধ কর্ম হচ্ছে আগের জন্মের যে কর্মের ফলটা আমি পাইনি, সেটা এই জন্মে পাবো। না, ঠিক সেরকম না ব্যাপারটা। প্রারব্ধ কর্ম মানে হলো গিয়ে, প্রারব্ধ কর্ম হলো সঞ্চিত কর্মের একটা পার্ট। মানে তুমি যত জন্ম গ্রহণ করেছো, ঠিক আছে, যেমন খুব একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বলি, যে ধরো একটা বাচ্চা 1 সপ্তাহ ধরে স্কুলে যায়নি, এবার তার ধরো 1 সপ্তাহ ধরে স্কুলে না যাওয়ার জন্য তার ধরো প্রচুর হোমওয়ার্ক জমে গেছে। এবার যদি কালকে বলা হয় যে তুই 7 দিনের হোমওয়ার্কটা এক রাতে করে আয়, সেটা তার পক্ষে সম্ভব না। তো সেই 7 দিনের হোমওয়ার্কের মধ্যে কিছুটা পার্ট টিচার বলবে যে তুই এইটুকু করে আয়, এই দিন তোকে এইটুকু করতে হবে। তাহলে যেমন এখন ধরো তোমার যদি প্রায় 450-500 বছর যদি তোমার কর্ম থাকে আগের জন্মে, তাহলে সেটা সঞ্চিত কর্ম। এবার তোমাকে যদি বলা হয় যে 550 তোমার হলে গিয়ে 550-400 বছর তোমাকে কর্ম এই জন্মে করতে হবে, তুমি বাঁচতে পারবে না, মরে যাবে লিটারালি। মানে ফলটা পেতে হবে। হ্যাঁ, তুমি সেই টলারেট করার ক্ষমতাই নেই সেই জিনিসটা। এবার সেটা কে করান, সে কর্মটা ভোগ কে করান? সেখানে আসেন শনিদেব। শনিদেব হলেন গিয়ে আলটিমেট দেবতা, যিনি তোমাকে তোমার কর্মফল প্রদান করবেন। মানে তিনি হলো গিয়ে তোমার, আগে হতো না যে বিএসএনএল এ যে মানিক জোর সিম আসতো, মনে আছে, যে পোস্টপেড হতো, আগে তুমি যত কথা বলে নাও তারপরে বিল আসবে, ক্রেডিট কার্ডের বিলের মতো। তুমি যখন শপিং করছো তখন তোমার মনে নেই, তারপরে তুমি যখন কর্মফল, তিনি যখন তোমার বিল যখন আসে তখন তুমি হাত পা ছুটছো, না এবার শনি দশা চলছে, হয় ভাবে কোনো দিন, এক্স্যাক্টলি, তাই না? তো তোমার এই যে মৃত্যুর যে ব্যাপারটা রয়েছে, যেটা তুমি জেনেছো, আমি জানি যে এরকম ভাবে কেউ কাউকে বলে দেয় না যে কার মৃত্যু কখন হবে। তো তুমি নিজের মৃত্যুর ব্যাপারটা কিভাবে জানলে? একজন খুব বড় মানের জ্যোতিষী আছে, আমি তার নাম এখানে বলবো না, তিনি খুব অ্যাকমপ্লিশড আমাদের এখানে, তার অনেক প্রতিপত্তিও আছে। আমি তার কাছে গেছিলাম এবং সবাই বলে না, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে জ্যোতিষীদের মধ্যে যাদের ধরো কিছু সাধনার গুণ আছে, বা যারা ধরো সাধনার পাথে আছে, তারা হয়তো কোনো একটা মানুষ যখন প্রশ্ন করে তখন সে বুঝে যায় যে প্রশ্নটার পিছনে মোটিভ কি আছে, ঠিক আছে। যেমন কেউ যদি এই মোটিভ নিয়ে যায় যে আমি, যেমন তোকে একটা খুব সুন্দর আমি এখানে একটা গল্প আসছে, ঠিক আছে, সেটা বলছি। যেমন দেখো, জন্ম মৃত্যু বা দৃঢ় কর্ম, এই যে ব্যাপারগুলো আছে, ঠিক আছে, এইখানে তো আমাদের যেরকম বললাম যে প্রারব্ধ কর্ম থেকে আসে জিনিসটা, আর এখানেই যে দৃঢ় কর্মগুলো আছে সেগুলো কিন্তু, বা তোমার এইখানে যে পুরুষার্থ হবে, তোমার কোনো জন্মে তোমার কাদের সাথে আলাপ হবে, তোমার জীবনে কি কি ঘটবে, কে তোমার বন্ধু হবে, কে তোমার সাথে শত্রুতা করবে, তুমি জীবনে কি করবে, এগুলো কিন্তু তোমার কর্মফলের বন্ধন থেকে আসে, যাকে বলে ঋণানুবন্ধনা। আচ্ছা, হ্যাঁ, তো এই ঋণানুবন্ধনা যে শব্দটা আছে, এটা হয়তো তুমি চট করে শুনতে পাবে না, সব জায়গায় শুনতে পাবে না। এটা মানে যারা একটু আধ্যাত্মিক জগতে বা ফিল্ডে আছে সেখানেই কথাটা ইউজ হয়। ঋণানুবন্ধনা মানে যে কর্মফলে ঋণের যে বন্ধন, যেরকম আমি তোমাকে বললাম যে আজকে তোমার বাবা মা, তোমারই বাবা মা হয়েছে কেন, অন্য কেউ তো হতে পারতো। এই দুজনের যে বন্ধন ঋণের, কর্মের যে ঋণ, সেটা তোমার সাথে সবচেয়ে জোরদার আছে, তাই জন্য তারা তোমার বাবা মা হয়। মানে আমাদের যারা আমরা আশেপাশে দেখি, বন্ধু বান্ধব, বাবা মা, তাদের সাথে আমাদের পার্সোনাল লাইফের কানেকশন আছে, এটা বলতে চাই। 80% মানুষ যাদের সাথে তুমি মিলবে, দেখা করবে, তাদের সবার সাথে তোমার ঋণানুবন্ধনা আছে। তোমার সাথে আমার আগের জন্মে কোনো ব্যাপার ছিল 100% না, তো আজকে আমি এখানে বসে থাকতাম না, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে যে 20% যে আছে,
20% হলে গিয়ে তোমার নতুন তুমি বন্ধন কি তৈরি করবে। হুম এই জন্য তুমি দেখবে যারা একটু সাধনার পথে রাস্তায় চলে যায়, আধ্যাত্মিক পথে, তারা দেখবে লোক সমাজ থেকে নিজেকে দূরে করে নেয়। কেন? তারা আর ঋণানু বন্ধনা তৈরি করতে চায় না। ঋণানু বন্ধনাটা এই কিরকম জন্মের জিনিস? কানেকশনটা পরের জন্মে বই নিয়ে যেতে চায় না। একদম, কারণ যত তুমি একটা মানুষের সাথে, এই জন্য আমি আমি সবাইকে বলি যে কোন একটা মানুষের সাথে কতটা মেশা উচিত, যতটা না মিশলেই নয় ততটা মেশা উচিত। এমন এমন মিশো না যাতে তার সাথে তোমার কোনো কর্মের বন্ধন তৈরি হয়, ঠিক আছে? এবং এটাই কিন্তু একদিক থেকে মানে খুব বড় জিনিস। যেরকম ধরা গেল যে একটি ছেলে কোনো একটা জন্মে একটি মেয়ের সাথে তাকে প্রতারণা করলো, এবার সে মেয়েটি তখন ধরো কোনো রকমভাবে খুব দুঃখ কষ্ট নিয়ে বা তো রাগ নিয়ে, প্রতিহিংসা নিয়ে সে মারা গেল, সে গতি পেয়ে গেল। কিন্তু সে ধরো কোনো রকমের প্রেতজনির প্রাপ্ত হলো না, সে গতি পেয়ে গেল। কিন্তু প্রকৃতির নিয়ম এরকম যে সে পরের জন্মে সেই মেয়েটি এই ছেলেটিকে প্রতারণা করবে। তখন ছেলেটি পরের জন্মে যখন জন্মাবে তখন ভাববে যে এই মেয়েটা আমার সাথে প্রতারণা করলো কেন, আমার হৃদয় ভেঙে দিল, আমার জীবন উজাড় করে দিল, সেরকম ভাবতে শুরু করবে। সে জানেই না সে একই কাজ এই মেয়েটার সাথে কোনো না কোনো আগের জন্মে করেছে। তোমার যে এক্স গার্লফ্রেন্ড ছিল, যে তোমার উপর অনেক কিছু করেছে, হ্যাঁ তন্ত্র রিলেটেড, হ্যাঁ তার সাথে তোমার আগের জন্মের কোনো সিন ছিল বলে তোমার মনে হয়? হ্যাঁ মনে হয়, কিন্তু আমার মনে হয় না যে তার সাথে আমার কোনো সিন ছিল। তার কারণ তুমি দেখো যে আমি তোমাকে বলি যে আমি ঘোর নাস্তিক ছিলাম, অস্বাভাবিক রকমের নাস্তিক। মানে আমার মা বাবা যখন আমি ক্লাস 11-এ পড়ি তখন আমাকে কামাখ্যা মন্দিরে নিয়ে গেছিল। আমি মন্দিরে পা অব্দি রাখিনি। আমার মনে ছিল অল দিস থিংস আর ননসেন্স, কি হয় এসব করে, এত তোমার এই প্যারা ফেরা দিয়ে, এরকম বিভিন্ন রকম বলি ফলি দিয়ে, এরকম ফালতু একটা হাঙ্গাম, এগুলো দিয়ে কী হয়? কিচ্ছু হয় না। এমনকি আমি তারাপীঠে গিয়েও বাইরে দাঁড়িয়েছিলাম। আমি কোনোদিন তারাপীঠ শ্মশানেও ঢুকিনি, আমি কোনোদিন তারা মায়ের মন্দিরেও ঢুকিনি। আমার মা বলেছিল চল একটু গর্ব গিয়েতে চল, আমি দূর, এত ভিড় গর্বের মধ্যে আমি যাবো না, ঠিক আছে? তখন ভূত প্রেত ধারক দত্তি ভগবান কিছুই মানতাম না। একদম সাংঘাতিক রকমের নাস্তিক ছিলাম। তারপরে ঘটলো এই সাংঘাতিক আস্তিক হয়ে গেছো। আমার মনে হয় কি বলতো, যে ওই যে তোমাকে বলেছিলাম না যে যখন মানুষের কারোর ধরো কোন চার্টে লেখা আছে যে তার তার এমনভাবে তার যে গ্রহগুলো আছে তার পজিশন আছে এরকমভাবে যে সেইখানে তার প্রেত দর্শন বা দেব দর্শন আছে, কিন্তু তার একটা সময় হয়, ম্যাচিওর হয়। যেরকম মানুষের বাচ্চা তার 9 মাসের পরে তারপরে সে আসে, তাই না? তারপর প্রত্যেকে, যেমন যদি কোনো কুকুরের পেটে বাচ্চা থাকে, 3-4 মাসের মধ্যে সেটা হয়ে যায়, তাই না? তো প্রত্যেকটা মানুষের একটা ম্যাচুরিটি থাকে তার চার্ট অনুযায়ী, সে কবে হবে। এবং আমার যেটা মনে হয় সেটা হলো গিয়ে যে তোমার জীবনে অনেক কিছু ঘটনা ঘটে যেটা যেই পাথে তোমার যাওয়া দরকার সেই দিকে তোমাকে প্রপেল করে। আচ্ছা, সেইখানে অনেক নিমিত্ত থাকে। মানে কিছু কিছু মানুষ যারা তোমার সাথে এমন কাণ্ড কারখানা করবে যাতে যে পাথে তোমাকে যাওয়া দরকার তুমি সেই পাথেই যাবে। তার মানে এই না যে তাদের সাথেই তোমার ঋণানু বন্ধনা আছে। তার মানেটা এরকম হতে পারে তোমার ইষ্ট তোমার সেই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন যাতে তুমি সেই পাথে যাও। ওকে, বুঝতে পারছি। তো নিজের মৃত্যুর ব্যাপারে যখন শুনলে ভয় লেগেছে? একদমই না। আমার তো কারণ আমি জানি কিরকম, মানে মরার সময় কিরকম লাগে। কারণ আমার অলরেডি একবার আমার এরকম ঘটনা ঘটেছে যে আমি বাইকের অ্যাক্সিডেন্টটা না, তার আগে আমার একবার করোনা হয়েছিল। তো সত্যি যে কথাগুলো লোকজন বলে একদমই ঠিক কথা। আমার সে রাত্রেবেলা আবার মানে লোকে বললে বিশ্বাস করবে না, আমার 105 জ্বর হয়ে গেছিল, 105 থেকে 6 মতো এরকম হয়ে যাচ্ছিল। সে রাত্রেবেলা আমি খাটে শুয়েছিলাম, আমার ঘরে ওঠে জ্বর, আমি নিজে দেখেছি। মারা যায় ততক্ষণে মানুষ। হ্যাঁ, আমি তখন মানে খুব আমার যখন ফিবেল অবস্থায় ছিল, করোনা হয়েছিল 2021-এ, আমার হাইয়েস্ট 104 সামথিং উঠেছিল যখন হসপিটালাইজ ছিলাম। বেড পুড়ে যায়, মানে তুমি সেই মানে ইস্ত্রি করার মতো হয়েছে, একদম একদম সেরকম হয়ে যায়। এবং আমার মানে শ্বাস আটকে এসেছিল, গলা অব্দি এখানে উঠে আসে, মানে যেন শ্বাসটা এখানে এসে আটকে আছে। তুমি ধরো কোনো শ্বাস নিয়ে তো নিয়ে তুমি ছাড়ার চেষ্টা করছো, দেখবে অনেক সময় তুমি শ্বাস ছাড়তে পারো না, অনেক সময় দেখবে এরকম হয় যে ঠিক এখানে এসে আটকে আছে, ওরকম টাইপের হয়। অ্যান্ড সেই সময়টা আমি সেদিন যেটা দেখেছিলাম, আমার মনে হয় সেটা 2021-এর সেপ্টেম্বর মাসের ঘটনা, 30শে সেপ্টেম্বর। তখন আমার 1 মাস আগে হয়েছিল, আমার 2021-এর অগস্টের 28 বা 29-এ আমার কোভিড বা যাই হোক লাংসের বিশাল ইনফেকশন হয়। মানে তোমার 1 মাস আগে আমি হসপিটালাইজ ছিলাম। আমার কিন্তু 4 দিনের মধ্যে হয়েছিল। মানে আমি তখন হ্যাঁ এক্স্যাক্টলি আমারও হট করে দেখলাম যে আমার চোখের সামনেটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল, মানে আমি অন্ধকার দেখলাম, শ্বাস নিতে পারলাম না। তারপরে 6-7 ঘন্টা কি হয়েছে আমার মনে নেই। তারপরে দেখলাম বাড়িতে আছি, ডাক্তারেরও তখন তো হসপিটালে জানো কি পরিস্থিতি ছিল, তাই জন্য আমাকে বললো যে বাড়িতেই, কারণ আমার এক খুব ভালো বন্ধু আছে, তার সাথেও অনেক রকমের ঘটনা ঘটেছে এবং কিছু কিছু ঘটনায় সে এক খুব বড় সার্জেন একজন।
হ্যাঁ, সে এখন একটা কলকাতার খুব বড় একটা নামী হাসপাতালে, সে খুব বড় একজন সার্জেন, ল্যাপ্রোস্কোপিক সার্জেন সে। তো সে আমার ছোটবেলার বন্ধু, এবং আমার যদি কিছু হয় তাহলে সেই আসে। হ্যাঁ, আমরা তাকেই প্রথমে ডাকি। তো ব্যাপার হলো গিয়ে যে সে এসেছিল, তখন সে এসে বললো যে ওর মানে ভয়ের কিছু কারণ নেই, ঠিক আছে, বাড়িতেই থাক, কারণ হসপিটালে যেরকম পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো না। তো সেই রাত্রেবেলা আমার ঘটনাটা ঘটেছিল, মানে আমার হয়েছিল 26শে সেপ্টেম্বর মতো, 30শে সেপ্টেম্বর রাত্রেবেলা আমার ঘটনাটা ঘটলো, ঠিক আছে। যখন এরকম হয়ে গেল, আর আমি ভেবেছিলাম যে কিছু হবে না, তাই আমি আমার বাবা মায়েরও করোনা হয়েছিল, তারা পাশের ঘরে ছিল, ঠিক আছে, আমি আমার ঘরে একা ছিলাম, কারণ ওদের সেবা শুশ্রূষা করছিলাম, আমি দেখছিলাম যে আমার বিরাট একটা কিছু অসুবিধা হচ্ছে না। বাট রাতে ওই প্রবলেমটা হয়েছে একদম, মানে হঠাৎ করে জ্বর বাড়তে শুরু করলো, এত জ্বর বাড়লো, এবং তখন দুটো ফিলিংস হয়। প্রথম, হঠাৎ করে এই জায়গাটা আছে না যেরকম ব্রহ্মতালু বলি, তখন তো এত কিছু জানতাম না, হঠাৎ করে মনে তো শুরু করলো এখান দিয়ে শিং বেরোবে একটা, মানে মাথা ফুড়ে শিং বেরোতে চাইছে, সে অমানসিক যন্ত্রণা, কোথাও আমি তোমাকে সেটা বলে বোঝাতে পারবো না। জীবনে আমি কোনোদিন এত যন্ত্রণা পাইনি, মানে তুমি এত অসহায় ফিল করো, মনে হয় পুরো তোমার যে পুরো করটি আছে না, তোমার স্কাল ফেটে এইভাবে তোমাকে ধরো কোনো কিছু একটা বেরোবার চেষ্টা করছে, শিং বেরোবার মতো প্রচণ্ড যন্ত্রণা করে। আর অ্যাট দ্যাট মোমেন্ট হঠাৎ করে তুমি তোমার ছোটোবেলা থেকে আপ টু দ্যাট মোমেন্ট ইন ইউর লাইফ ওই তুমি পুরো তোমার জীবনটা সিনেমার মতো দেখতে শুরু করো। একদম হয়, মানে লোকে যেটা বলে এক্স্যাক্টলি সেটা হয়, পুরো তুমি তোমার হোল লাইফটা সিনেমার মতো দেখো, যারা 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 একটার পর একটা সিন চলতে থাকে তোমার চোখের সামনে, কি করেছো তুমি। এরকম হওয়ার পরে যখন তোমার চোখের সামনে পুরো লাইফটা তুমি দেখতে পাও সিনেমার মতো, তারপরে ভেতর থেকে একটা আওয়াজ আসে, মানে তুমি বুঝতে পারো যে তুমি কাল সকালটা দেখতে পাবে না। এবং আমারও হয়েছিল তখন, আমার হঠাৎ করে এইটা মনে হয়েছিল যে এই জীবনটা ওয়েস্ট হয়ে গেল। এই দুটো শব্দ তুমি অটোমেটিক ভেতর থেকে বুঝতে পারবে যে তোমার কালকের দিনটা তুমি আর দেখতে পাবে না, আর জীবনটা ওয়েস্ট হয়ে গেল। তো তখন আমি একবার চেয়েছিলাম যে যদি আমি একটা সেকেন্ড চান্স পাই, তাহলে আমি এমন কিছু করতে চাই যাতে যখন পরের বার যখন আমার সময় উপস্থিত হবে, তখন যাতে এই আফসোসটা না থাকে যে আমার জীবনটা ওয়েস্ট হয়ে গেল। আমি ভেবেছিলাম যে পরের দিন সকালবেলা উঠবো না, তো আমি তাকেই দেখি, প্রথমে তো ভাবলাম যে আমি তো নেই আর, তারপরে দেখলাম না আমি এখনো আছি, তখন বুঝলাম যে সেকেন্ড চান্স হ্যাজ বিন গিভেন। আজকে যে ঘটনাটা তুমি বলছিলে খুবই মারাত্মক একটা ঘটনা, যতটা শুনেছি সেই রেসপেক্টে বলছি আমি। ঘটনাটা কি? ঘটনাটা এটা সোদপুরেরই ঘটনা, সোদপুর আর খড়দার মাঝখানে একটা জায়গাকার ঘটনা, খড়দা থানার আগে। ওইখানে আমার এক পরিচিত আছে, তার ওখানে মানে তার একটা বড় গ্যারেজ আছে, সেখানে আমি আমার গাড়ি রিপেয়ার করতে, ধোয়াতে, এগুলোতে নিয়ে যেতাম, ঠিক আছে। তো সে ওই প্রপার্টিটা, যে প্রপার্টিতে সে ছিল, সেইখানে সে কিছু প্রবলেম ফেস করা শুরু করেছিল, এবং তাতে। কোন সালের ঘটনাটা? এটা তো গত 13 বছর ধরে হচ্ছে, মানে সে আমাকে যেটা বলেছিল। আচ্ছা, তারপর কি হলো? তো প্রথম তো আমি সেটা জানতাম না, তার ওখানে যেতাম অনেক সময়, যে হয় না গাড়িতে তোমার যে ধোয়ার যে সার্টিফিকেট, সেগুলোর জন্য ওখানে টেস্ট করাবার জন্য আমরা যেতাম। তো সেই ক্ষেত্রে ওই ভদ্রলোকের সাথে খুব ভালো আলাপ হয়ে যায়, ঠিক আছে। তো ওনার ওখানে মানে অ্যাকচুয়ালি ওই জায়গাটা ওনার দুটো বাড়ি, একটা একটু দূরে আছে, আর ওই যে প্রপার্টিটা আছে ওটা উনি 13 বছর আগে কিনেছিলেন, ওটাকে ফাঁকা প্রপার্টি ছিল। ওই জমিটা উনি কিনে ওখানে তিনি গ্যারেজ বড় রকমের করা শুরু করেছিলেন, 4 চাকা 2 চাকা এইসবের জন্য আর কি, গাড়ির সার্ভিসিংয়ের জন্য বড় একটা যাওয়া শুরু করেছিলেন। তো ওইখানে যাওয়ার পরে ওনার ব্যবসা বেশ ভালো হয়, মানে ব্যবসার অনেক রকম ডাইভার্সিফিকেশন হয়, উনি হোটেল ব্যবসাতে যান, তারপরে আরও কিছু যে বাইরে যে সমস্ত ট্যুরিজমের ব্যবসা সেগুলোও খোলেন, কিন্তু আস্তে আস্তে হঠাৎ করে সেই ব্যবসা ডিক্লাইন হতে শুরু করে। সো ডিক্লাইন না, ওনার পরিবারের যে লোকজন আছে তারা একে একে মারা যেতে শুরু করে, অনেক কিছু হয় তার সাথে, ঠিক আছে। এটা হলো সেই ঘটনাটাই, মানে আমি তো জীবনে খুব রেয়ার ঘটনা, সত্যি কথা বলতে গেলে আমি এই ঘটনাকে কখনো বলবো না যে আমার দুর্ভাগ্য ছিল এরকম ঘটনা আমি দেখেছি, বাকি ঘটনাগুলোর ক্ষেত্রে বলবো, একদমই বলবো যে আমার দুর্ভাগ্য ছিল যে আমি ওই পরিস্থিতিগুলোর মধ্যে ফেসেছি। আমি বরঞ্চ বলবো আমার সৌভাগ্য ছিল যে আমি ওইখানে গিয়ে ঘটনাটার একটা ছোট পার্ট হয়েছিলাম। কিরকম ঘটনাটা? তাহলে তোমাকে শুরু থেকে বলি। ভদ্রলোক যখন ওই জায়গাটা কিনলেন, ঠিক আছে, তখন থাকে দেখো কোনো একটা জমি ধরো ফাঁকা পড়ে আছে, সেখানে অনেক রকমের গাছপালা থাকে, অনেক রকমের ধরো মানে ঝোপ জঙ্গল এইসব হয়ে যায়। তো উনি যথারীতি সাফ করে ওখানে একটা বড় নিম গাছ ছিল, তো উনি নিম গাছটাকে রেখে বাড়িটা তৈরি করা শুরু করলেন, ঠিক আছে। নিম গাছটা ছিল? হ্যাঁ নিম গাছ ছিল, নিম গাছটা কাটেনি, নিম গাছ মানে আমরা তো কেউ কাটি না সাধারণত, ঠিক আছে। নিম গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, ঠিক আছে, এগুলো সাধারণত লোকজন, অর্জুন গাছ,
এগুলো কিন্তু সাধারণত কাটে না, বট গাছ, তারপরে বেল গাছ, এগুলো। তো যথারীতি তিনি ওখানে থাকতে শুরু করলেন এবং কিছুদিনের মধ্যে হঠাৎ করে তো তার বললাম যে যখন তিনি শিফট করলেন এই প্রপার্টিটাতে, ওখানে তিনি কি করলেন, তার একটা নতুন বাড়িও তৈরি করলেন, মানে গ্যারেজের ওপর নিজের বাড়ি, ঠিক আছে। তো বাড়ি যে তৈরি করলেন সে বাড়িটার ব্যাপারে একটু পরে আসছি। যখন আমি ওখানে গেলাম তখন যেগুলো বলবো, ব্যবসা প্রথমে তো খুব ভালো চলছিল, যেরকম আমি তোমাকে বললাম যে আলাদা আলাদা বিভিন্ন ব্যবসা ডাইভার্সিফিকেশন হচ্ছে, ঠিক আছে। তো উনি মুভ করার মানে এই ঘটনা যে আমি তোমাকে বলছি এটাও 2021-এরই ঘটনা, মানে 2021 যদি হয়, মানে আজ থেকে তুমি 13 বছর ধরে নাও, তাহলে 2021 মানে আজ থেকে 3 বছর আগে, মানে তারও 10 বছর আগে থেকে, হ্যাঁ অলরেডি চলছে। এবং তখন কি হয়েছে, তখন থাকে না মানে মানুষের কিছু কিছু, ধরো তোমার কারোর সাথে ভাইব ম্যাচ করে, ঠিক আছে, হ্যাঁ, তো তুমি তার সাথে অনেকটা ওপেন হও, তার যে ব্যাপার আছে। তো তার এক মেয়েও আছে। তার কার সাথে ভাইব ম্যাচ হয়েছিল? আমার ভদ্রলোকের সাথেই। মেয়ের সাথে হয়নি তো? ঠিক আছে, তো না, ঠিক আছে, হ্যাঁ, তো সৌভাগ্য যে হয়নি, কেন হয়নি বুঝতে পারবে পরে। তো ব্যাপার হলো যে মানে ওনার মেয়ে তখন ক্লাস 12-এ পড়তো, ওনার ওয়াইফও ছিল, ঠিক আছে। তবে আমি একদিন শুনলাম, ওনার ওখানে গেছিলাম, মানে মাঝে মাঝে যেহেতু খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিল, আমরা মাঝে মাঝে চা খেতাম, মানে লকডাউনটা যে সময় শিথিল হয়েছে সেই সময়ের কথা। আর উনি খুব ভালো দাবা খেলতে পারতেন, খুব পছন্দ করতেন দাবা খেলা। আচ্ছা, তো আমি মাঝে মাঝে ডাকতেন যে আপনি দাবা খেলবেন, তো আমি চলে যেতাম, ঠিক আছে, বাড়ি থেকে বেশি দূরে ছিল না, হ্যাঁ, অফিস থেকে ফিরে চলে যেতাম তার কাছে দাবা খেলতে। তোমাদের অফিস চলছিল তখন 2021-এ? 2021-এ তখন ওয়ার্ক ফ্রম হোম তো আমার, ঠিক আছে, হ্যাঁ। তো তারপরে হলে গিয়ে যে আমি যখন অফিস ছেড়ে মানে কাজকর্ম কমপ্লিট করে তুমি তারপরে, হ্যাঁ 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 হ্যাঁ, তো ধরো বিকালবেলা এরকম আছে, আর এখান থেকে বাড়ির এটুকু কে এত নিষেধাজ্ঞা, মানে একটা লোকে আগে অনেকদিন ধরে দেখেছি, চলে গেছি এরকম মুখে মাস্ক টাস্ক পরে। তো একদিন আমি গেছি, সেটা ওই আমার করোনা থেকে সারার পরে, ঠিক আছে, মানে যখন আমার নিয়ার দ্যাট এক্সপিরিয়েন্সটা হলো তারপরে, ঠিক আছে। তো এটাও সেপ্টেম্বরের পরের দিকে, হ্যাঁ, এটা ওই অক্টোবর মাসের শেষের দিকে, কারণ কালী পুজো তখন হবে করছে, লক্ষ্মী পুজো হয়ে গেছে, আচ্ছা, ঠিক আছে। তো আমি গেছি তার ওখানে, শুনলাম ভদ্রলোককে নাকি অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে পুলিশ। ভদ্রলোককে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে? পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। না, তার যে ম্যানেজার ছিল তিনি আমাকে বললেন না, কারণ কি না, তার যে স্ত্রী আছে তিনি তার নামে এফআইআর করেছেন। স্ত্রী এফআইআর করেছে স্বামীর উপর? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তা আমি ভাবলাম যে কি অদ্ভুত ব্যাপার, এরকম তো আগে কোনোদিন আমি, মানে কারণ আমি ওনার সাথে না ওনার অফিসেই বসতাম, আমি কোনোদিন ওনার বাড়িতে যাইনি, মানে ওনার যে গ্যারেজটা আছে, গ্যারেজটার বাইরে অফিস, তার বাইরে যে সমস্ত রিপেয়ারিংয়ের জায়গাগুলো, আমরা ওখানেই বসতাম, কখনো আমি ওনার বাড়িতে যাইনি, উনি আমাকে কোনো ডাকেননি বাড়িতে। তাই আমি ভাবলাম যে না না না, আমি তো গেলাম, গিয়ে তো আমি জানলাম যে আমরা ওখানে বসে দাবা টাবা খেলতাম, ঠিক আছে। আমি দেখলাম অনেকদিন ধরে উনি ডাকছেন না, আমি বললাম গিয়ে একটু খোঁজ খবর নিই কেমন আছে। তো গিয়ে আমি শুনলাম যে এই কাণ্ড হয়েছে, হ্যাঁ, হয়ে গেছে 3-4 দিন হয়ে গেছে, ওনাকে ধরে নিয়ে গেছে, ঠিক আছে, অ্যারেস্ট হয়েছেন উনি। তারপরে আমাকে ম্যানেজার বললেন যে উনি আসুন, তারপরে আমি আসুক, তারপরে আমি আপনাকে বলবো। আমি বললাম কী ব্যাপারটা কী হলো, শুধু আমাকে ওইটুকুই বলেছিলেন যে ওনার ওয়াইফ এরকম করেছে। তো যখন তিনি ফিরে এলেন, আমি গেলাম, তো তখন আমাকে বললেন পুরি যে ও আপনি এসেছিলেন, তো আপনি তো সবই শুনলেন? হ্যাঁ এরকম। তখন বললো যে কী আর বলবো, আমারই দুর্ভাগ্য, ঠিক আছে। আমি বললাম আপনার দুর্ভাগ্য মানে আপনি কিছু করেছিলেন কি? তখন তিনি কি বলবো সব, তিনি তার ওয়াইফকে কিছু একটা করতে ধরে ফেলেছিলেন রেড হ্যান্ডেড। তো সেই করতে ধরে ফেলেছিল, তো সে ওয়াইফ তার যার সাথে ছিল সেই লোকটি আর এনার ওয়াইফ মিলে একটা চক্রান্ত করে এনাকে তারপর ফাঁসিয়ে দিল, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। এক্স্যাক্টলি, ঠিক আছে। এবং যার তার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার না, ঠিক আছে, যার সাথে ছিল সে মোটামুটি তন্ত্র চর্চা করে, হ্যাঁ। তো তো সেখান থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটা শুরু হয়েছিল। মানে মেয়ে ছিল তখন তাদের সাথে, ডেফিনেটলি মেয়ে ইনভলভড। বলো, এই জন্য আমি বললাম তখন তুমি জিজ্ঞেস করলে ভাইব কেন ম্যাচ হয়নি, বেটার ম্যাচ হয়নি, ঠিক আছে। তো মেয়ে মা মিলে বাবার এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। তখন আমি তাকে বললাম যে আপনি আরে এরকম পরিস্থিতি, পুরো কান্নায় পুরো ভেঙে পড়েছে আমার সামনে, যেরকম। তো আমি বললাম তাহলে আপনি মানে এত কিছু তাহলে আপনি বের করে দিচ্ছেন না কেন? তখন বলছেন বের করতে পারছি না, সেটাই তো সমস্যা। তাহলে পারছেন না মানে? তখন তিনি আমাকে বললেন তাহলে আপনাকে আমি একটু তাহলে বলি কি ব্যাপার, আপনাকে কেন কোনোদিন আমি আমার ঘরের মধ্যে নিয়ে যাইনি, ঠিক আছে, আসুন। এই সেই প্রথম তিনি আমাকে
বিরাট বড় তার যে মানে ট্রাক রাখার জায়গা আছে, ট্রাকের গ্যারেজগুলো থেকে ছোট বিরাট দরজা হয় এরকম হ্যাঙ্গার টাইপের এয়ারক্রাফটে, সেই তিনি এটা খুলে আমাকে বললেন, সেই হয় না যে গুহা ফাঁকা হয়ে গেলে চিচিক ভাগ টাইপের, আলিবাবার গুহা টাইপের ওরকম টাইপের, সে আমাকে বললো আসুন। সেই বিরাট একটা আওয়াজ করে কড়কড় কড়কড় আওয়াজ করে গেট খুলে গেল, সে আমি পা দিলাম, যেই গেটের ভেতরে পা দিলাম একই জায়গায় গেটের বাইরে টেম্পারেচার একরকমের, গেটের ভেতরে টেম্পারেচার একরকমের, ভেতরে যেন ফার্নেস। ও মানে ফার্নেস মানে হচ্ছে তোমার অস্বাভাবিক গরম। মানে ধরো আমি তোমাকে বলছি যে তোমার ধরো ঘরের বাইরে ধরো এখানে ধরো এসি চলছে না বা কিছু চলছে না, নর্মাল আছে, টেম্পারেচার নর্মাল আছে, এই ঘরটা প্রচণ্ড গরম, ওই ঘরটা নর্মাল টেম্পারেচার আবহাওয়ার মতো। আমি বললাম এটা কি? তখন বললো এটাই তো ব্যাপার, আপনি আসুন না। তারপর আমি গেলাম, তখন তিনি আমাকে বললেন আমার ঘরে যাবেন ওপরে, ঠিক আছে। এবার আমি তখন ঢুকেই দেখলাম কি যে গ্যারেজের ভেতরে বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগানো। আচ্ছা আচ্ছা, বাইরে লাগানো নেই কিন্তু ভেতরে বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগানো। তখন তিনি আমাকে বললেন যে এটা গেছেন এইসব হলো এভিডেন্স জোগাড় করার জন্য, কখন কে আসছে না আসছে এইগুলোর জন্য, মানে ফুল বাড়ি ওয়ার্ড, ঠিক আছে। এবং কিছু কিছু জায়গায় আমি দেখলাম কি যে ওই থাকে না কিছু নাইট ভিশন যে সমস্ত ক্যামেরাগুলো থাকে, দেখবে সেখানে একটা ইলুমিনেশন হয় লাল রঙের জলে। তো আমি বললাম যে এইগুলো কি জন্য? তখন বললো যে এইগুলো অন্য কারণ আছে বলে। এবার তিনি আমাকে ওনার ঘরে নিয়ে গেলেন, মানে গ্যারেজটা যেখানে শেষ সেখানে ওনার ঘরের দরজাটা খুলে আমাকে ঘরে পা দিতে বললেন, ঠিক আছে। তো আমি ঘরে পা দিয়েই না মানে একটা হঠাৎ করে এরকম একটা ফিলিং হলো যে ঘরটা আমাকে রিজেক্ট করছে। হ্যাঁ, মানে এমন একটা জিনিস যে তুমি ধরো কোন একটা জায়গায় তুমি ঢুকে বুঝতে পারো না যে এখানে খুব নারকীয় কিছু হয়েছে। হয় এটা আমার হয়েছিল বিভূতিভূষণের তার একটা ঘাটশিলাতে আমি যখন ছিলাম, তখন বিভূতিভূষণের একটা জায়গা আছে ফুলডুংরি নামে, যেখানে তিনি ওই গল্পটার উপর লিখতেন ওনার। তো ওইখানে জঙ্গলের মধ্যে একটা উঁচু জায়গা আছে, বুঝতে পারলে, এরকম বেদি দিয়ে ঘেরা জায়গা আছে, ছোট বাগান টাইপের। ওইখানে আমার এরকম ফিল হয়েছিল। তার কারণ তুমি বিভূতিভূষণের জানো তার মৃত্যুর কাহিনী এগুলো, এই বিভূতিভূষণ তো তারাতান্ত্রিক, দেবযান এই সমস্ত গল্প লিখেছিলেন, ঠিক আছে। খুব শর্টে বলি, বিভূতিভূষণের যে প্রথম স্ত্রী ছিলেন তিনি যখন মারা যান তখন খুব অল্প বয়স ছিল বিভূতিভূষণেরও, তিনি তাকে প্রচণ্ড ভালোবাসতেন। তো মারা যাওয়ার পরে তিনি পাগল টাইপের হয়ে যান। তো তখন তার বন্ধুবান্ধব মিলে টালিগঞ্জে একজন খুব বড় সাধু ছিল বা তান্ত্রিক ছিল, তার কাছে তাকে নিয়ে যান যে কোন রকমের কাউন্সিলিং করার জন্য এরকম। তিনি সেটা না জিজ্ঞেস করে তিনি ওখানে সাধু বাবার কাছ থেকে বিভিন্ন কথাবার্তা জেনে জিজ্ঞেস করেন যে আমি যদি আমার স্ত্রী যে আছে তার যদি প্ল্যানচেট করি তাকে কি পাওয়া সম্ভব, তাকে কি ওখান থেকে নিয়ে আসা যাবে, ঠিক আছে। তো তখন সাধু বলে হ্যাঁ নিয়ে আসা যাবে, কেন নিয়ে আসা যাবে না। হ্যাঁ, তো সেইখান থেকে বিভূতিভূষণ তখন তার মানে যে তার যে স্ত্রী আছে তার প্ল্যানচেট শিখলেন এবং প্রেত নামানো শিখলেন, প্রেত নামার বিদ্যা শিখলেন। তো তখন বিভূতিভূষণ তোমার নদিয়ার কোনো একটা স্কুলে চাকরি করতেন, মাস্টারি করতেন, এবং সেই একটা গ্রাম্য স্কুল ছিল। এবার সেইখানে সকালবেলা তিনি মাস্টারি করতেন, রাত্রেবেলা তিনি তার ঘরে বসে বসে প্রেত সাধনা করতেন প্রেত নামাবার জন্য। এবং শুধুমাত্র এমন অবসেশন হয়ে গেছিল তার যে নিজের স্ত্রীকে দেখাটাই তার মাত্র এক লক্ষ্য ছিল না, তিনি প্রেত সাধনার মতো অবসেসড হয়ে গেছিলেন, বিভিন্ন লোকের প্রেতকে ডাকতেন। যথারীতি গ্রামের মধ্যে তো একটা ছোট ঘটনা ঘটলে কথা বেশি দিন চাপা থাকে না, ছড়িয়ে পড়লো। এবং স্কুলেও কিছু চক্রান্ত ছিল, বিভূতিভূষণ তার চাকরি হারালেন। তারপর তিনি কলকাতায় এসে হরিনাভি বলে একটা স্কুল আছে সেখানে চাকরি নিলেন, এবং কলকাতায় যে থিওসফিক্যাল সোসাইটি আছে তার একজন মেম্বার ছিলেন বিভূতিভূষণ। সেখানেও তিনি একই প্রেত চর্চা করার জন্য তাকে মানে এমন পরিস্থিতি তৈরি হলো তাকে স্কুল থেকে বের করে দেওয়া হলো। মারা গেলেন কিভাবে যেটা বলছিল। এবার বিভূতিভূষণ এই প্রেত সাধনার মধ্যে এত বেশি জর্জরিত হয়ে পড়েছিলেন যে এনারাই এর কাল হলো। কিভাবে বিভূতিভূষণ একদিন, তখন তারাদাস বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে, ব্যারাকপুরে তার জন্ম, তখন তারাদাস হয়ে গেছেন। তো তারাদাসের খুব জ্বর, খুব ছোট তিনি তখন 2.5 বছর মতো বয়স। তো বিভূতিভূষণ একদিন স্নান করে এসে দেখছেন যে তারাদাসের যে খাট আছে তার পিছনে 3-4টে কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তাই? হ্যাঁ, ওকে। এটা তার। এবার তারাদাসের, এবার আমি তোমাকে কি বললাম, তার আগে স্ত্রী মারা গেছিলেন বিভূতিভূষণ, তারপরে বিয়ে করেছিলেন আরেকজন। এবং এই যে বিয়ে করেছিলেন তার যে শ্বশুর মশাই, এই শ্বশুর মশাই ছিলেন বিরাট বড় তান্ত্রিক, আরেকজন তান্ত্রিক। এনার কাছ থেকে তিনি বাকি সমস্ত প্রসেস শিখেছিলেন এবং এনার অনুপ্রেরণাতেই কিন্তু তারানাথ তান্ত্রিককে লেখা। আচ্ছা, নিজের শ্বশুর মশাইয়ের অনুপ্রেরণাতে তারানাথ তান্ত্রিককে লেখা। তার শ্বশুর মশাই কোনদিন ভাবতেও পারেননি যে তার যে জামাই আছে তিনি তাকে নিয়ে এগুলো লিখবেন, এবং ছোট কিছু জানার আছিলায় তার জামাই পুরোপুরি পেট সাধনায় নেমে যাবেন। তিনি বহু চেষ্টা করেছিলেন। এত কিছু একটা পড়াশোনা করেছি বিভূতিভূষণে, এবং ঘাটশিলাতে না তোমার বিভূতিভূষণের বাড়ি আছে, তুমি যখন সেখানে যাবে তার মিউজিয়াম আছে ওখানে, তারাদাস বন্দ্যোপাধ্যায় আছে, সেখানে তুমি সব কিছু জানতে পারবে,
সব কিছু, যে তার কি প্রেত সাধনা ছিল, কেন ছিল, কোথায় বসে কি কি লেখা। এবং তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অনেক লেখা আছে তার বাবার সম্বন্ধে, তার বাবা কি ছিল। তুমি দেখবে তারানাথ তান্ত্রিক কিছুটা পার্ট লেখা বিভূতিভূষণ নিজের। তারপরে কিন্তু যেগুলো সত্যি বড় বড় পার্টগুলো যেগুলো সব তারাদাস বন্দ্যোপাধ্যায় লেখা, ঠিক আছে। এবং তুমি দেখবে বিভূতিভূষণ যে জিনিসগুলো লিখেছেন তারানাথ তান্ত্রিক হিসাবে, আর তারাদাস বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক যেগুলো লিখেছেন তার মধ্যে কিন্তু কনটেক্সচুয়াল ডিফারেন্স আছে, ভাবের ডিফারেন্স আছে। তারাদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন বলেই তার হাত দিয়ে দেব দর্শন বেরিয়েছিল, হ্যাঁ, তারাদাস বন্দ্যোপাধ্যায় ছিল বলেই তার হাত দিয়ে অলাদ চক্র বেরিয়েছিল, এটা বিভূতিভূষণ হাত দিয়ে বেরোতো না। তার কারণ বিভূতিভূষণ যে ধরনের সাধনা করেছিলেন তারাদাস বন্দ্যোপাধ্যায় ঠিক তার অপোজিট দিকে সাধনা করেছিলেন। বিভূতিভূষণ প্রেত দিকে চলে গেছিলেন, যে তন্ত্রের নিচের দিক যেগুলো আছে, প্রেত পিছার সাধনা। তারাদাস কিন্তু তা করেননি, তারাদাস কিন্তু ঊর্ধ্বগামী উচ্চকোটির সাধনার দিকে গেছিলেন। এবং তার ফলাফলও তুমি দেখতে পাবে। তারাদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু যে স্বাধীন ভারতে যে পশ্চিমবঙ্গে যে প্রথম সরকার ছিল, ঠিক আছে, সেখানে কিন্তু তিনি মানে তথ্য প্রযুক্তি মন্ত্রী, মানে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু তিনি একজন মানে খুব বড় একজন মন্ত্রী ছিলেন, সাহিত্য পরিষদে তিনি ছিলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। তো বিভূতিভূষণ এই যে ঘটনাটা, এটা তার দ্বিতীয় স্ত্রী বলেছিলেন যে একদিন তিনি দৌড়ে এসে দেখেন বিভূতিভূষণ এরকম চেঁচামেচি করছে তার ছেলেকে কোলের মধ্যে নিয়ে, যে আমি তোমাদেরকে নিয়ে যেতে দেবো না। উনি কাউকে দেখতে পাননি, কিন্তু বিভূতিভূষণ খাটের পিছন দিকে তাকিয়ে বলছেন আমি তোমাদেরকে নিয়ে যেতে দেবো না, দরকার বলে তোমরা আমাকে নিয়ে যাও। হলো তাই। তার 2 মাস পরে বিভূতিভূষণ ফুলডুবুরিতে ওই যেখানে ছিলেন, আর এবার এই ফুলডুবুরি যে জায়গাটা লিখতেন কি করে ওইখানে, ওই যে জায়গাটা আমি তোমাকে বলছি যে আমার যখন আমি ওই ফুলডুবুরিতে পা দিলাম, গাছগুলো সব ঠিক আছে, কিন্তু মানে কিছু মরা গাছ আছে, মানে গাছের ভেতরে পুরো পোকা খেয়ে ফেলেছে। মানে ওই যে পুরো যে এনভায়রনমেন্ট আছে যেখানে বিভূতিভূষণ লিখতেন না, ওখানে ছত্রে ছত্রে লেখা আছে প্রেত সাধনার প্রমাণ, তুমি ভাইব পেয়ে যাবে। জাস্ট যেই জায়গাটা বেদি দিয়ে ঘেরা আছে, একটা বড় বাগান টাইপের আছে, পাঁচিল ঘেরা, ওর ভেতরে বিভূতিভূষণ বসে রাতের পর রাত ওখানে লিখতেন। এবার তুমি তার বাইরে যখন যাবে, যেখানে তুমি ঘাটশিলায় গেলে দেখতে পাবে বাইরেটা খুব সুন্দর। যেই মুহূর্তে তুমি বাগানটার ভেতরে পা রাখবে, তুমি যাদের একটু সেন্স করার ক্ষমতা আছে তারা গিয়ে বুঝতে পারবে যে খুব বাজে কিছু খুব বাজে কিছু হয়েছে, দিনের পর দিন এখানে হয়েছে। তাই যে গাছগুলো আছে, তার যে মানে অর্জুন গাছের, মানে অর্জুন গাছ কোনদিন কালো হয়ে গেছে দেখেছো না? হ্যাঁ, অর্জুন গাছ কালো হয় না কোনদিন, তার ছাল বেরিয়ে যায় ভেতর থেকে, হ্যাঁ পুরো কালো হয়ে গেছে অর্জুন গাছ, মানে মরা অর্জুন গাছ এরকম টাইপের। তুমি ওখানে গিয়ে দাঁড়িয়ে বুঝতে পারবে যে এখানে ছত্রে ছত্রে কোনো একটা মানে অসৎ সাধনা বা কোনো একটা বাজে কিছু একটা করা হয়েছে এখানে। তো তারপরে আমি ওই পার্টিকুলার ঘটনাতে আসছি তোমার, যেখানে তুমি বললে যে ওই ভদ্রলোকের বাড়িতে ঢুকলে ফার্নেসের মতো গরম এবং চারিদিকে রয়েছে ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরাও ছিল তার মধ্যে। উনি বললেন যে এগুলো সব একটা প্রমাণ জোগাড় করার জন্য, ঠিক আছে। তারপরে কি জানতে পারলে ওখানে? তারপরে তো আমি ওই বললাম না, বাড়িটার ভেতরে যখন আমি পা দিলাম, যেরকম আমার ফুলডুমরিতে যেরকম আমার ফিলিং হয়েছিল, আমার ঠিক সেরকমভাবে ফিলিং হলো যে এই জায়গাটা, এখানে কিছু ঠিক নেই, এখানে কিছু শুধু মানে ভাইব খারাপ নয়, এখানে কিছু করা হয়েছে। ওকে, মানে তুমি দেখবে, তুমি যদি কোনো ক্রাইম সিনে কোনোদিন যাও, ঠিক আছে, হতে পারে কোনো একটা জায়গা হন্টেড, সেখানে তোমার একরকম মনে হবে। আর ধরো কোনো একটা জায়গায় কাউকে খুন করা হয়েছে, ঠিক আছে, একজন অনেকজনকে ধরো খুন করা হয়েছে বা খুব বাজে কিছু হয়েছে, সেখানে তুমি পা দিলে তুমি বুঝতে পারবে, ছাপটা থেকে যায়, জায়গা কথা বলে, এক্স্যাক্টলি, ঠিক আছে, যেখানে কিছু হয়েছে। এই যে বাড়ি ছিল, এর যে বাড়ি আছে, এর বাড়িতে সেরকম যে কোনো হন্টেড এরকম কিন্তু পাইনি। আমি এইটুকু বুঝতে পেরেছি এ বাড়িতে কিছু হয়েছে, মানে খুব নারকীয় কিছু করা হয়েছে এই বাড়িতে, ঠিক আছে। তো তখন আমি যখন হলো, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে প্রথমে কি হয়, যে খুব হঠাৎ করেই আমার মনে হলো যে জিজ্ঞেস করে দেখি। তখন আমি বললাম যে আপনার মানে এই বাড়িতে কি আপনি ভিতরে কোনো পুজো টুজো এরকম করেছেন বা বলি টলি দিয়েছেন কিছু? হ্যাঁ, বাড়িতে বলি, হ্যাঁ 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 বলি। এবং বলির ব্যাপারে তো তুমি অলরেডি জানো যে পুজো হলে, মায়ের যখন পুজো হয়, মায়ের কথাতেই লেখা আছে যে কৃষ্ণদেরী মহাচণ্ডী মুক্তকেশী বলিপ্রিয়া, তিনি বলিপ্রিয়া, ঠিক আছে। কেউ যদি বলে যে বলি যেগুলো আছে এগুলো হয় না এরকম টাইপের, তাহলে সে নিজের মতো পুজো করতে পারে, কিন্তু সে শাস্ত্রসম্মত পুজো হবে না। মানে মা হচ্ছেন বলিপ্রিয়া। তো তোমার কি মনে হয়েছিল যে ওই ঘরটাতে তুমি যখন ঢুকলে ওখানে এরকম বলিদান করা বা এরকম টাইপের কিছু মনে হয়েছে? হ্যাঁ, মানে কেসটা কি হলো তারপর ওখানে? ওই বাড়িটাতে দেখো, কিছু বাড়িতে হন্টেড থাকলে সেখানে এক ধরনের ভাইব থাকে, আমি তোমাকে বললাম। এই বাড়িতে হন্টেডের ভাইব যে ছিল শুধু তা নয়, কিন্তু মানে এই বাড়িতে কিছু ক্রিয়াও করা হয়েছিল, যেটা আমার মনে হয়। তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, ভদ্রলোক খুব চমকে গেলেন। তখন আমাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়িতে কি কোনো বলি টলি হয়েছে, ভেতরে কিছু দিয়েছেন? ঠিক আছে, তার কারণ ওনার বাড়িতে শুধুমাত্র নারায়ণ পুজো হয় সাত্ত্বিক ভাবে। হ্যাঁ, একদম।
ঠিক আছে। তো তখন আমাকে বললেন যে তাহলে আপনি একটা কাজ করুন, এবং ওনার একটা স্বভাব আছে, আমি দেখি মাঝে মাঝে উনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পাতার পর পাতা রাম 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 লিখে আপলোড করেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখবো অনেকে থাকে এরকম যে তারা খুব রাম ভক্ত হয়, সেই রাম নাম লিখতে থাকে পাতায়। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনার এরকম হয়েছে কি? তখন ভদ্রলোক আমাকে বললেন যে চলুন না ওপরে গিয়ে বলছি আমি, ঠিক আছে। আমি বললাম না, আগে আপনি বলবেন আমাকে কী হয়েছে তারপর। তো যথারীতি আবার আমরা ওই গ্যারেজে দাঁড়ালাম। গ্যারেজে দাঁড়িয়ে তখন আমাকে উনি বললেন যে আমার ওয়াইফের যার সাথে অ্যাফেয়ার আছে সে একজন মানে তান্ত্রিক। তান্ত্রিক? হ্যাঁ হ্যাঁ। এবং সে কি করছে, সে বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ করে। মানে যখনই এই যে ভদ্রলোক আছে, ইনি তো আজকে অ্যারেস্ট হয়েছেন, কিন্তু এর আগেও মানে এরকম ঘটনা করার চেষ্টা করা হয়েছে, মানে এর আগেও উনি রেড হ্যান্ডেড ধরেছেন, ঠিক আছে। কিন্তু তিনি যতবার বলতে গেছেন, হ্যাঁ, ততবার কী হয়েছে, কোনো না কোনো রকমের একটা অসুবিধা হয়েছে, বুঝতে পারলে? মানে ওদের তরফ থেকে কোনো না কোনো একটা অ্যাকশান নেওয়া হয়েছে, যাতে হয় এনার শরীর খারাপ হয়ে গেছে, অথবা ইনি কোনো রকম প্যারালাইসিস হয়ে গেছেন, এরকম টাইপের। তো তখন আমি বললাম যে তাহলে এরকম হলে তাহলে আপনিও কোনো তান্ত্রিকের কাছে যান, যখন এই পরিস্থিতি এরকম। তো তখন উনি আমাকে বললেন যে দাদা সে তো গেলে হয়ে যেত, যে আমি যেতেই পারতাম অন্য কোনো তান্ত্রিকের কাছে, কিন্তু ঘটনা তো এখান থেকে শুরু না। মানে এইটা শুরু তাহলে? হ্যাঁ, আমি তখন জিজ্ঞেস করলাম তাহলে ব্যাপারটা কি, মানে আপনি তাহলে ঝেড়ে কাশুন, সমস্যাটা কি? তখন উনি বললেন যে আমার এই যে পুরো যে ভিটাটা আছে, এই ভিটাতে গন্ডগোল আছে, ঠিক আছে। আমি কিসের গন্ডগোল? তখন বললো যে কিছু কিছু ব্যাপার হয় যেগুলো আমি ঠিক বুঝতে পারি না, কিন্তু আমার খুব দৃঢ় ধারণা যে এই ব্যাপারগুলো আছে, ঠিক আছে। আমি বললাম কী ব্যাপার? তখন উনি বলা শুরু করলেন যে উনি 13 বছর আগে ওইখানে প্লটটা কিনেছিলেন। বললেন ওইখানে কেটে কেটে সব কিছু সাফ করে একটা মাত্র নিম গাছ ছিল, ওখানে থাকা শুরু করলেন, এবং গ্যারেজ যেভাবে তৈরি করার, নিজের বাড়ি সেখানে তৈরি করার, ওগুলো তিনি তৈরি করলেন, সব কিছু আমাকে বললেন। তখন বললেন যে ওইখানে ওই যেখানে গ্যারেজটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে আগে ওনার একটা গোয়াল ছিল, ভেতরে 3-4টে গরু উনি পুষতেন, ঠিক আছে। ওনার একটা ডেয়ারি ব্যবসাও ছিল, ওনার বাবা ওখানে থাকতেন, ওনার মা আগে মারা গেছে। মানে এই প্লটটা তো কিনে এসেছিল? হ্যাঁ হ্যাঁ, কিনে আনার পরে তারপর ওখানে নিয়ে ওই গরু পালন শুরু করেছিলেন, ঠিক আছে। তো 13 বছর আগে? হ্যাঁ হ্যাঁ, শুরু করেছিলেন, ভালোই চলছিল সব কিছু। তারপরে হঠাৎ করে একদিন ওনার ব্যবসায় কিছু ডাউনফল হওয়া শুরু হলো। দেখা গেল আস্তে আস্তে মানে অদ্ভুতভাবে কিছু রকমের গন্ডগোল হচ্ছে ব্যবসায়, মানে যে ডিলগুলো একদম ফাইনাল চলে আসে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, হচ্ছে না সেগুলো, মানে বলে তীরে এসে তরি ডোবা, ওরকম ধরনের ব্যাপার ঘটছে। অনেক লস হচ্ছে, মানে অহেতুক লস হচ্ছে, যেগুলো আগে ফোরকাস্ট করা যায় না, হঠাৎ করে এগুলো হচ্ছে। হতে হতে তারপরে একদিন ওনার বাবার খুব শরীর খারাপ হলো, খুব সাংঘাতিক ওনার শরীর খারাপ, মানে শীতের মানে খুব শীতের সময় খুব বেশি যে বুকের কোনো কাশি টাশি এগুলো হয়েছিল, ডাক্তারের কাছে নিয়ে যাবে, ডাক্তার বলেছে নিউমোনিয়া হয়েছে, ঠিক আছে। নিউমোনিয়া হলে সাথে কী হয়, বুকে জল জমে, হ্যাঁ। তো ট্রিটমেন্ট করা হলো, কিন্তু ওনার বাবার পরিস্থিতি খারাপের থেকে খারাপ হতে শুরু করলো, মানে এত খারাপ যে ওনার বাবা তারপরে কাশলে তো ক্রমাগত রক্ত বমি করতেন উনি, আচ্ছা, ওনার বাবা। এবং তারপরে তো বড় বড় হাসপাতালে ভর্তি করা গেল, কিন্তু ওনার বাবাকে বাঁচানো গেল না, ঠিক আছে। তো তখন ওনার বাবা ওখানে একটা কথা বলেছিলেন, ঠিক আছে। ওনার বাবা মৃত্যুসজ্জা ওনাকে বলেছিলেন যে সে কিন্তু রেগে আছে, সে তোকে ছাড়বে না। সে রেগে আছে, সে তাকে ছাড়বে না? হ্যাঁ, এটা ওনার বাবা ওনাকে বলেছিলেন, যে মৃত্যুসজ্জায় তোকে ডেকে বলেছিলেন যে একটু আয়, তোকে একটা কথা বলবো। তখন ডেকে বলেছিলেন, মানে হয়তো প্রাণ বেরিয়ে যাবে তার ঠিক আগের মুহূর্তে, যে সে কিন্তু রেগে আছে, সে তোকে ছাড়বে না। তো তখন স্বাভাবিক সে জিজ্ঞেস করতে কে রেগে আছে, তারপরে তো বাবা মারা যান, আর কিছু বলতে পারবে না। তো সেইখান থেকে শুরু। তারপরে বাড়িতে হঠাৎ করে দুবার আগুন লাগে, আচ্ছা, আগুন লাগে সিলিন্ডার বাস্ট করে, ঠিক আছে। এবং সেইখানে মানে ওই ভদ্রলোক যে ছিলেন, তিনি তখন রান্না করছিলেন বা কিছু করছিলেন, কফি টফি বা চা কিছু করছিলেন, তখন এরকম সিলিন্ডার বাস্ট হয়, তিনি একদম মানে অল্পের জন্য খুব বেঁচে গেছেন। তারপরে কি হয়, তারপরে একদিন উনি বাইরে ছিলেন, ওনার কোনো হোটেলে ব্যবসার জন্য বাইরে গেছিলেন। তো তখন ওনার ওয়াইফ একদিন ওনাকে কল করে যে তুমি যেখানে আছো তাদের চলে আসো, বাড়িতে খুব একটা বড়ো কাণ্ড হয়ে গেছে। কী কাণ্ড হয়ে গেছে? তো উনি তখন বলেন কি, বলছে গরুগুলো না মারা গেছে। গরুগুলো মারা গেছে? হ্যাঁ হ্যাঁ, গরুগুলো মারা গেছে, ঠিক আছে। গরুগুলো মানে ওনার মানে দুটো গরু ছিল, ঠিক আছে। দুটো গরু 4টে গরুর মধ্যে 2টো গরু প্রেগনেন্ট ছিল, ঠিক আছে। তো বলে গরুগুলো মারা গেছে। এবার তখন বললো কী ব্যাপার? তখন বলছে যে এসেই দেখো না কি। তো তখন উনি বললেন ঠিক আছে, কিছু করার দরকার নেই, যেরকম আছে সেরকম থাক, আমি
চলে আসবো সন্ধ্যেবেলার মধ্যে। তো 5-6 ঘন্টা এরকম লেট হয়েছে, তো উনি চলে এসছেন। এসে যেটা উনি আমাকে বলেছিলেন, উনি এসে দেখছেন যে গরু দুটো যে আছে, ঠিক আছে, তো তার মধ্যে মানে একটা গরুর পুরো পেট কেটে দেওয়া আছে, মানে পেট কেটে দেওয়া আছে? হ্যাঁ, পেট কেটে যেরকম সিজার করে বাচ্চা বের করে ওরকম গরুটা মরে পড়ে আছে, কেউ যেন পেটটা কেটে বাচ্চাটা বের করেছে, করে ওখানেই ফেলে রেখে দিয়েছে, আর সে পুরো গোয়াল পুরো রক্ত ভেসে গেছে। মানে গরুর রক্তে গোয়াল ভেসে গেছে পুরো? হ্যাঁ, পেটটা ফালা করে কাটা? হ্যাঁ, যেরকম থাকে না যে কেটে, এবং মানে কাটা মানে কিরকম বলো তো, যে খুব মানে প্রিসিশন দিয়ে কাটা, মানে এরকম, মানে কেউ যেন কোনো ইনস্ট্রুমেন্ট বা এইগুলো দিয়ে পুরো কেটে ফালা করে মানে পুরো বাচ্চাটাকে পুরো জড়াই শুদ্ধ বাইরে বের করে দিয়েছে। গরুটা এইভাবেই মারা গেছে। বাচ্চাটাও মারা গেছে? হ্যাঁ, তুমি একটা বাচ্চা, যে একটা বাচ্চাকে পেট থেকে কেটে বের করে দাও, তার তো তখনও প্রেগনেন্ট, মানে কি তার তো তখনও ডেলিভারির সময় হয়নি, এরকম। আর আরেকটা যে গরু আছে, আরেকটা গরুর মাথাটা পুরো মুচড়ে দেওয়া হয়েছিল, গরুর মাথা মুচড়ে দেওয়া। আচ্ছা। মানে গরুটা মানে যখন তুলছে তখন ঘাটটা মানে লুজ হয়ে গেছে, লটপট করছে, ঠিক আছে, সেই গরুটাও প্রেগনেন্ট। উনি তখন বলবেন কি হলো, প্রথমে প্রশ্ন উল্টো বাড়ি থেকে এসে করেনি তো, কারণ কেউ পেট কেটে দিয়ে গেছে, এটা তো দেখা যাচ্ছে যে কেউ ছুরি বা কোনো ধারালো অস্ত্র দিয়ে কেটেছে, এটা তো অন্য কোনোভাবে সম্ভব না, ঠিক আছে। এই সময়টা কখন? রাতের সময়? এটা ঘটনাটা যখন ঘটেছিল তখন ওরা কোনো আওয়াজ পাননি, সকালবেলা উঠে দেখছে এই অবস্থা। আর ভদ্রলোক বাইরে ছিল? ভদ্রলোক বাইরে ছিলেন তখন, তাকে ফোন করে ডেকেছে? হ্যাঁ, মানে আগের দিন সন্ধ্যাবেলা উনি গেছেন কাজটাতে, উনি পরের দিন যখন সকালে কল পেয়েছেন তারপরে 6 ঘন্টা পর উনি চলে এসেছেন যে এই ধরনের ঘটনা ঘটেছে। প্রচন্ড অশুভ ব্যাপার এটা, প্রচন্ড অশুভ। এবং তখনও ওনার বোঝা উচিত ছিল কিছু একটা গোলমাল আছে, ঠিক আছে। কিন্তু থাকে না যে কিছু মানুষ তাদের ইগো এত বেশি থাকে যে তারা প্রত্যক্ষ প্রমাণ বা যে গাট ফিলিং আছে সেগুলো তারা মানতে চায় না, ইনটিউশন মানতে চায় না, এরকম সেই প্রবলেম আছে। কারণ আমি তার সাথে যতদিন মিশেছি আমিও দেখেছি এনার মধ্যে একটা মানে বলে না যে এটাকে আমরা বাংলা ভাষা বলে গোয়ার্তমি, একটা ব্যাপার আছে। মানে ওনার একটা প্রচন্ড ধারণা যে উনি যেটা জানেন সেটাই সবচেয়ে ফাইনাল জিনিস, তার বাইরে কিছু হয় না। এক্স্যাক্টলি। তো আমি ওনার সাথে ওটা নিয়ে খুব বেশি আলোচনা কিছু করিনি, বা যেহেতু বন্ধু মানুষ তার সাথে, কিন্তু আমি তখন বুঝতে পারলাম যে তার কারণ তিনি পরে বললেন যে না আমি আরও সিসিটিভি লাগালাম দেখার জন্য যে কে এরকম করেছে, ঠিক আছে। গরু যখন মারা গেছে, তোমার যখন একটা গরুর মাথা উল্টো দিকে মুচড়ে দিয়ে আছে, তখনই তোর মতো বোঝা উচিত যে কিছু। তার উপর তোমার বাবা মৃত্যুশয্যায় বলে গেছেন যে সে কিন্তু রেখেছে, সে তোমাকে ছাড়বে না, তাহলে একটা মানুষ মরতে গিয়ে হঠাৎ করে মরার আগের মুহূর্তে সেই কথাগুলো বলবে কেন? তো যথারীতি এই ঘটনাটা মানে ওনার বাবা মারা গেছিলেন প্রায় ধরো তোমার ওই এখানে মুভ করার ওই প্লটটা কেনার প্রায় 1.5-2 বছরের মধ্যে, ঠিক আছে। মানে প্লটটা 13 বছর আগে কিনেছেন উনি, মানে ধরো ওই 11 বছর নাগাদ এরকম 11.5 এরকম বছর নাগাদ বাবা মারা গেছে, এবং বাবা মারা যাওয়ার 6 মাসের মধ্যে ঘটনা ঘটেছে। গরুগুলো মারা গেছে? গরুগুলো এভাবে মারা গেছে, ঠিক আছে। তারপরে উনি কি করলেন, উনি জেদের বসে আরও 2টো গরু কিনলেন, ঠিক আছে। আমার 2টো গরু মারা গেছে, এবার আমি ফুল সিকিউরিটি দিয়ে রাখবো, দেখি আমার গরুকে কে কী করে, এরকম টাইপের। তো রাখলেন। তার মধ্যে পরবর্তীকালে দেখা গেছিল যে গরুগুলো বেশ কয়েকদিন ভালো ছিল। তারপরে একদিন ওনার যে গোয়ালা আছে, যিনি গরু দোয়াতেন, তিনি একদিন দৌড়ে আসলেন ওনার কাছে, উনি বাইরে অফিসে বসেছিলেন, এসে বললেন যে দাদা গরু বাট দিয়ে রক্ত বেরোচ্ছে, দুধ বেরোচ্ছে না। গরুর বাট দিয়ে রক্ত বেরোচ্ছে, মানে গরুকে দোয়ালে রক্ত বেরোচ্ছে, এ বাবা, ঠিক আছে। এবং সেই গরু খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। সে গরুর তারপরে কী হলো, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার বললো যে তার হয়তো ভেতরে কোনো ব্লিডিং হয়েছে বা কোনো একটা হয়েছে, অর্গ্যান ফেলিয়ার হয়েছে, গরুটাকে বাঁচানো গেল না, সে গরুও খুব তাড়াতাড়ি মারা গেল, ঠিক আছে। এবং তারপরে মোটামুটি এরকম যেতে না যেতেই তার যে বাকি গরুগুলো ছিল, হ্যাঁ, কারোর এমন অসুখ হয় সে গরু বেশি দিন বাঁচে না বা বহুদিন ভোগে, এ রোগ ভোগান্তিতে ভদ্রলোক তারপরে বিরক্ত হয়ে তার যে বাকি 2টো গরু ছিল সেই 2টো গরু তিনি বেঁচে দিলেন। আচ্ছা, দিয়ে দিলেন, বলছে না আমি আর ঘরে গরু রাখবো না, ঠিক আছে। একটা সত্যনারায়ণ পুজো করলেন বাড়িতে, বড় করে পুজো করলেন, যজ্ঞ করলেন, ঠিক আছে। তো আবার কয়েকদিন ভালো থাকার পরে তারপর থেকে শুরু তার এই ধরনের ঘটনাগুলো, মানে তার যে ওয়াইফের এবং তার মেয়ের যে বিভিন্ন রকমের কাণ্ড করা, মানে কাণ্ড কারখানা, সেগুলো সেখান থেকে শুরু হলো, ঠিক আছে। এরকম ব্যাপারটা এক্সট্রা ম্যারিটাল দিকে চলতে শুরু করলেন। মানে উনি একদিন আবিষ্কার করলেন যে মানে হাজব্যান্ডদের কাছে অনেক উপায় থাকে ওয়াইফ যে এক্সট্রা ম্যারিটালে আছে, কোনো শারীরিক চিহ্ন দেখে বা এরকম দেখে, বা তাদের যে অঙ্গভঙ্গি আছে এগুলো দেখে। এটা কোনোদিন হতে পারে না যে একজন হাজব্যান্ড এক্সট্রা ম্যারিটাল করছে বা একজন ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল করছে, হাজব্যান্ড ওয়াইফ সেটা জানতে পারে না,
হ্যাঁ, এটা বলে জানো তো যে বউ আর বরের চোখে ফাঁকি দেওয়া যায় না, ঠিক আছে? সবাইকে ধোকা দেওয়া যায়, তাদেরকে দেওয়া যায় না, ঠিক আছে? বিশেষ করে তুমি একটা মানুষের সাথে যখন রোজ একই বিছানায় থাকছো, খাচ্ছো দাচ্ছ, একই ছাদের তলায় আছো, তো যথারীতি উনি বুঝতে পারলেন যে তার যে ওয়াইফ আছে তিনি একটা এক্সট্রা ম্যারিটালে জড়িত। এবং আমি তখন থেকে জিজ্ঞেস করলাম যে আপনি মানে কী কী জিনিসগুলো দেখে বুঝলেন? তখন বললো যে দাদা আমাকে বলতো না সে কোথায় যাচ্ছে, ঠিক আছে? অ্যারোগেন্স চলে এসেছিল তো, এবং উল্টে সন্দেহ করতে। এবং আমি এটা দেখেছি জানো তো যে এটা হিউম্যান সাইকোলজি, যে একটা মানুষ যখন চিট করে তখন সে তার যে গিলটা আছে সেই গিলটা অপর পার্সনের ঘাড়ে দেওয়ার জন্য সে বলে তুমি চিট করছো, ঠিক আছে? হ্যাঁ, এটা আমার সাথেও হয়েছে। কেমন মানে আমি তো আবার তো জানো তুমি তো, এখন তখন আমাকে শুনতে হয়েছিল যে তুমি চিট করছো, যেটা পরে জানা গেছিল যে, তো যথারীতি কিছু কিছু এরকম তার বিহেভিয়ার চেঞ্জ বা ঘটনা মোটামুটি সে জানতে পারলো যে তার ওয়াইফ এরকম করছে। তো তখন যথারীতি বাড়িতে ঝামেলা হলো এবং তখন তিনি ভাবলেন যে একটা প্রত্যক্ষ প্রমাণ ছাড়া তো এটা করা যায় না, প্রত্যক্ষ প্রমাণ ছাড়া ধরা যাবে না। যথারীতি দেখা গেল তার যে মেয়ে আছে তার মেয়েও কোনো না কোনো জায়গায় অ্যাফেয়ার করে বেড়াচ্ছে। মেয়ের বয়স কত তখন? তখন মেয়ে কত হবে, ক্লাস 11-12 বললেন? না না না, আমি যখন গেছি তখন 11-12 ছিল, ঠিক আছে? মানে তখন ধরো খুব অল্প বয়স, মানে যে বয়সে মানুষ একার কথা ভাবেই না, 7-8-এর, ঠিক আছে? তো তখন 7-8-এর ওরকম বয়স। সেইখানে সে মেয়ে কি করেছে না, সে একজন তার মানে যেহেতু তুমি আগের কথা বলছো, হ্যাঁ হ্যাঁ, তার থেকে 15 বছর বয়সী একটা লোকের সাথে অ্যাফেয়ার করে বেড়াচ্ছে, ঠিক আছে? সেটা সেই ভদ্রলোক ধরতেও পেরেছেন। ধরে তো ওনার তো একদম মানে মাথা গরম হয়ে গেছে, একদম একদম মানে মেয়ের ব্যাপার থেকে তো তিনি আরো রেগে গেছেন যে সেই লোককে ধরে বলছে আপনার থেকে 15 বছর ছোট একটা মেয়ে, আপনি এগুলো করেন কি করে, ঠিক আছে? এই জিনিসগুলো। এবার তখন জানা গেল সেই মেয়েই নাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা যা কিছু আছে এসবের থ্রু দিয়ে আর কি অ্যাপ্রোচ করেছে। এবং শুধু মেয়ে একটি লোকের কথা তিনি জানতে পেরেছেন, আরও আছে, ঠিক আছে? মানে মেয়ে বিভিন্ন ঘোটালা করে বেরিয়েছে, ঠিক আছে? যথারীতি একদিন তিনি বাড়িতে এসে এটা আবিষ্কার করলেন যে মা মেয়ে মিলে একসাথে মদের আসর বসায়, ঠিক আছে? তো ঘরের মধ্যে মানে রীতিমতো বার তৈরি হয়ে যায়, ঠিক আছে? এবং মানে ভদ্রলোক তো মাঝে মাঝে বাইরে থাকতেন কাজকর্মের জন্য, এবং তিনি ঘরে অনেক কিছু পিকুলারিটি লক্ষ্য করা শুরু করলেন। এই মানে খুব আস্তে আস্তে কিছু কিছু ঘটনা ঘটতে শুরু করে ডিটোরেট হওয়া শুরু করলো, তার বাড়ির ফ্যামিলি পরিস্থিতি অশান্তি লাগতে শুরু করলো, ঝগড়া হলো। আর ভদ্রলোকের না আরেকটা স্বভাব ছিল, ভদ্রলোক খুব পাখি পোষেন এখনও, ঠিক আছে? ওনার আগে পুরো বদ্রিকা পাখির থাকে না, পুরো একটা খাঁচা ওরকম টাইপের ছিল, ছোট ছোট পাখি, হ্যাঁ ছোট ছোট পাখিগুলো, ঠিক আছে? তো প্রত্যেক সপ্তাহে একটা করে পাখি মারা যেত, প্রতি সপ্তাহে। হ্যাঁ, একটা পাখি এরকম জল খাওয়া বন্ধ করে দিল বা এরকম, পরের দিন সকালবেলা উঠে দেখা গেলো সে পাখি সেই নিচে পড়ে আছে খাঁচার মধ্যে। এরকম করে প্রায় দুবার উনি পুরো মানে ভর্তি খাঁচা নিয়ে এসেছিলেন, ঠিক আছে? দুটোই পুরো ফাঁকা হয়ে গেল। বাড়িতে পায়রা পোষার চেষ্টা করলেন, সে একই রকম, ঠিক আছে? হয় মাঝে মাঝেই দেখতেন যে ওনার বাড়ির একদম ছাদে, ঠিক আছে, বাড়িতে নিচে গেটে তালা ফালা দেওয়া থাকে এরকম টাইপের, সে বাড়ির ছাদে পায়রা রাখতো। এবার একদিন উনি গিয়ে দেখেন যে 2-3টে পায়রাকে যেন বিড়ালে খেয়েছে। বিড়াল পায়রা খায় দেখেছো তো, খুবলে খুবলে খেয়ে ফেলে, সে ডেড বডি পড়ে থাকে পায়রার, দেখেছো তুমি কখনো এরকম? ওরকমভাবে খুবলে খেয়ে রেখে দিয়েছে। এবং সেটা ওই বন্ধ খাঁচার ভেতরেই, পায়রা বাইরে আনা হয়নি, খাঁচার ভেতরেই দুটো পায়রার মৃতদেহ ওখানে পড়ে আছে, যে দুটো পায়রার বডি সে বিড়ালের মতো খুবলে খাওয়া, ঠিক আছে? তারপরে এই ধরনের ঘটনাগুলো হওয়ার পরে ওনার পুজোতে বাধা পড়তে শুরু করলো। মানে বিশেষ করে ওনার যে ওয়াইফ আর যে মেয়ে আছে, ধরো উনি কখনো বললেন যে আমি বাইরে যাব, তোমরা একটু পুজো করে দাও, ঠিক আছে? পুজো তো করতোই না, উল্টে কী হতো যে অবমাননা করতো, মানে ঠাকুরের বিভিন্ন পুজো দেওয়া একদম পুরো বন্ধ হয়ে গেল ওনার বাড়িতে, ঠিক আছে? উনি যদি কোনো পুজোর ব্যবস্থা করতো, ঠিক আছে, ধরো কোনো ঠাকুরের ফুল রাখা আছে, দেখা গেলো ওনার মেয়ে অথবা ওনার ওয়াইফ সে যেতে যেতে খুব ক্যাজুয়ালি লাথি মেরে পুজোর ফুল ফেলে দিল, যেগুলো কোনোদিন করে না। এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটতে শুরু করলো এবং তখন থেকেই উনি ভাবলেন যে এবার এই মেয়ে আর বউয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠছি, একবার বউকে বেরো করে দিলেন, তোমাকে রাখবো না বাড়িতে, ঠিক আছে? তো কিন্তু তারপরে সেই বউ গিয়ে আবার তার বাপের বাড়িতে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করলো, এমন একটা পুলিশ কেসের ব্যাপার একটা থ্রেট দিল, বউকে ফেরত নিয়ে আসছে। এবং তিনি যতবারই তারপর থেকে বউয়ের এগেনস্টে কোনো স্টেপ নিতে শুরু করলেন বা মেয়ের এগেনস্টে, আর এই যে দুই মহিলা আছে এনারা মুড়ি মুরকির মতো হরিণ লুটের বাতাসের মতো এনারা টাকা ওঠাতে শুরু করলো, টাকা ওড়াতে শুরু করলো, আচ্ছা, ঠিক আছে? মানে কোনো মায়া দেওয়া নেই। আমি তো নিজে চোখে দেখেছি তার ওয়াইফ আর তার মেয়ে কীভাবে বাবার টাকা ওড়ায়, ঠিক আছে? আজকে সকালবেলা ফ্লিপকার্টে 6,500 টাকার জিনিস কিনলো, বিকেলবেলা 10,000 টাকার একটা জিনিস কিনলো, মানে একদম সেই মানে পুরো দেখে যেন মনে হবে মিন্ত্রার গোডাউন পুরো ওদের বাড়িতেই আছে,
আচ্ছা, ঠিক আছে, ওদের বাড়ি থেকে বিভিন্ন জায়গায় ওদের বাড়ি হাব তৈরি হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আমাজন অথবা মিন্ত্রার সাপ্লাই হয়, বাক্স বাক্স প্যাটরা প্যাটরা পড়ে। তো যথারীতি এইসব হওয়ার পরে ভদ্রলোক তো প্রচণ্ড বিরক্ত হয়ে গেলেন। উনি ভাবলেন যে মানে আমি একটা ভালো জ্যোতিষী দেখাবো যে আমাকে একটু বলবে যে কেন আমার সাথে এরকম হচ্ছে। একে তো আমার যে ব্যবসা বাণিজ্য সেগুলো খারাপ যাচ্ছে, যেন পাখি টাকি এরকম হচ্ছে, তাদেরকে জন্তু যেন মেরে দিচ্ছে, পুজো আর্চা করা যাচ্ছে না, বউ মেয়ে এরকম করছে। তো তিনি যথারীতি ঘুরতে 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 একটা জ্যোতিষী দেখাতে শুরু করলেন এবং তিনি একজন জ্যোতিষীর কাছে গেলেন। তিনি তাকে বললেন যে তার চার্টটা যখন তিনি দেখলেন, দেখে তখন বললেন আপনি কি মানে রাত্রেবেলা ভয়টায় পান ঘুমানোর সময়, মানে কিছু দেখেন যেগুলো মানে ভূত প্রেতের স্বপ্ন দেখেন আপনি কখনো? তো উনি বললেন যে না, তো আমি সেরকম কিছু দেখি। তখন বললো আপনি ভালো করে মনে করে দেখুন, আপনি কোনো ভয়ের স্বপ্ন মানে স্বপ্নের মধ্যে আপনি দেখছেন যে ভূত প্রেত বা এই ধরনের কিছু আপনাকে এফেক্ট করছে, এরকম আপনি কিছু দেখেন কি? তখন উনি মনে করতে পারলেন যে আমি এরকম কিছু দেখি না। তো তখন সেই যে জ্যোতিষী আছে সেই জ্যোতিষী ওনাকে বললেন, ঠিক আছে, এই জায়গাটা আমি বলি, মানে আমি নিজেও শুনে খুব অবাক হয়ে গেছিলাম। কেন আমি বলবো যে আমার সৌভাগ্য ছিল, তোমাকে তখন বললাম। তখন জ্যোতিষী তাকে বললেন যে আপনি একবার সোনারপুর শ্মশানে যান। ঠিক আছে, আমি জানতাম না ভদ্রলোক যখন আমাকে তখন বললেন ওইখান থেকে জেল থেকে ফিরে আসার পরে, তারপর আমি সোনারপুর শ্মশানে গেলাম। ঠিক আছে, আমার তখন মনের ভেতরে একটা জেগে উঠলো যে আমি যাবো যে তাই কি। ঠিক আছে, তখন উনি বললেন যে হ্যাঁ ওখানে একজন খুব বুড়ো সাধু আছেন। ঠিক আছে, আমি তো যাবো, যার বোঝা হয়ে গেল। ঠিক আছে, আমি তখন একবার যখন একটু এমনি প্রোগ্রাম ঠুকলাম, তখন আমাকে বললো যে আপনি চেনেন? আমি তখন কিছু বললাম না, হ্যাঁ আপনি বলুন। তারপর তখন বললো ওনার কাছে গেলাম, তখন উনি আমাকে বললেন যে তোমার বাড়ির প্রবলেম আমি কিন্তু সলভ করতে পারবো না। একদম ঢোকার সাথে সাথেই উনি যখন বসেছেন, তখন ওনার পায়ের সামনে বসেছেন, তো তখন গিয়ে বলেছেন যে বাবা আমার বাড়িতে এই ধরনের, আমার বাড়িতে এইগুলো হয়, আমার একটু কুষ্টিটা নিয়ে এসছি। তখন উনি ওনার দিকে তাকিয়ে বলে দিয়েছেন যে তোমার কুষ্টি আমি দেখবো না, তোমার বাড়ির প্রবলেম আমি সলভ করতে পারবো না। ঠিক আছে, তোমার বাড়িতে অনেক বড় কিছু আছে, যা তুমি দেখছো সেরকম কিছু হয়নি, বড় সড়ো জিনিস আছে। আচ্ছা, তুমি বরঞ্চ দুর্গাপুরে এক জায়গায় চলে যাও। ঠিক আছে, সেখানে দুর্গাপুরে একজন খুব বড় কালী সাধক আছে। ঠিক আছে, একজন কালী মন্দির আছে, আমি ঠিক জানি না, উনি আমাকে বললেন দুর্গাপুরে নিয়ে গেছিলেন। তো তিনি তখন ওনাকে যখন চার্ট দেখলেন, চার্ট দেখার পরে পুরো ঘটনা যখন শুনলেন, তখন উনি বললেন যে আমার বউ মেয়ে এরকম আমার সাথে এরকম করছে। তখন ওই ভদ্রলোক মানে ওই যে পুরোহিত ছিলেন, তিনি তখন বললেন যে করছে না, করাচ্ছে কেউ তোমার বউ মেয়েকে দিয়ে এগুলো করাচ্ছে। ইয়েস। তুমি বশীকরণ বলতে চাইছো? না, বশীকরণ ঠিক না। বশীকরণে কি হয় যে তুমি তো অলরেডি শুনেছো বশীকরণে কীরকম হয়। এটা সেরকম না, এটা হলো গিয়ে কেউ কন্টিনিউয়াসলি তাদের মনের ভেতরে থেকে তাদের হাত দিয়ে এই জিনিসগুলো করাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই ক্রমাগত এই জিনিসগুলো করাচ্ছে। এবং তুমি যদি বশীকরণের কথা বলো, যে বশীকরণে একটু বলি যে এখানে বিভিন্ন দেবদেবী ইউজ হয়, এবং কোন দেবী কী করে করতে পারে, বশীকরণের ব্যাপারটাও কী করে হয়। তার কারণ তুমি যদি দক্ষিণ কালিকা স্তোত্রতে দেখো, সেখানেও একটা কথা বলা আছে যে ঘোর দংশে কৌটো রাক্ষী কীটি শব্দ প্রসাদিনী ঘুর ঘোর রবস্ফারে নমস্তে চিত্তবাসিনী। মানে মা তোমার চিত্তে এমনি বসবাস করে, তুমি তখন মাকে অনুরোধ করো যে মা আমি চাই এই ব্যক্তির চিত্ত এইভাবে চালাতে, তখন মাই চালিয়ে দাও এইভাবে। তুমি তাকে ক্রিয়া দাও, মাকে বিভিন্ন রকম একটা যোগ্য করে, বা মাকে বলো যে তুমি এইভাবে। তার কারণ বশীকরণ তুমি যেভাবেই করো, যথা কালী তথা তারা তথা ছিন্না চকুল্লকা, যে কালী সেই তারা, সেই ছিন্নমস্তা, সেই সরস্বতী। নীল সরস্বতীকে কুল্লুকা বলা হয়। ঠিক আছে, কিন্তু দেবী মাতঙ্গী না, দেবী মাতঙ্গী নীল সরস্বতী এক নয়। ঠিক আছে, নবম মহাবিদ্যা। নীল সরস্বতী হলো গিয়ে তারার জ্ঞান দায়নী রূপকে বলা হয় নীল সরস্বতী। ঠিক আছে, এই চারজন হলো গিয়ে মানে কালীর যে প্রাইমারি যে ফর্ম এইগুলো, কিন্তু এখানে কিন্তু সেরকম হয়নি। ঠিক আছে, কেউ বশীকরণ করে দিয়ে, এবার বশীকরণ করলেও তুমি তো জানো কোনো মন্ত্র জপ করতে হয়, কিছুক্ষণ থাকে, এটা কিন্তু সেরকম হয়নি। এটা হয়েছে যে তাহলে কে কাকে বশীকরণ করেছে, তাহলে কি এই দুজনকে একসাথে কেউ বশীকরণ করেছে? তা না, এরা দুজনে যেগুলো কাজগুলো করছে সেগুলো ওই ভদ্রলোক বলেছিলেন যে পুরোহিত আছে, যে কেউ এদের মনে বসে ক্রমাগত এদেরকে বুদ্ধি দিয়ে সেই কাজগুলো করাচ্ছে, মানে somebody else is there in their body, যারা ক্রমাগত possessed। ইয়েস, এবার বুঝতে পারলে, হাই লেভেল অফ পজেশন।
ঠিক আছে? তো কোনো একটা জিনিসে এরা পজেস্ট হয়ে আছে। এবং দেখো আমরা কি জানি, কোনো একটা ব্যক্তি একজন পজেস্ট হয়, তাই তো? এখানে দুজন পজেস্ট হয়েছে সিঙ্গেল এন্টিটির মাধ্যমে। ইয়েস, দ্যাট ইজ দ্য থিং। ওই ভদ্রলোক তখন বললেন যে তিনি যতদিন কাজ করেছেন, ওনার একটা বয়স প্রায় 65-60, মানে 65-70 মতো ওনার বয়স। তো ওই যে ভদ্রলোকের কাছে গেছিলেন, আচ্ছা, দুর্গাপুরে, হ্যাঁ, তিনি বলছিলেন তিনি তার জীবনে এরকম কেস কোনদিন দেখেননি। আচ্ছা, হ্যাঁ, এবং তিনি বলেছিলেন, তখন একটা কথা উচ্চারণ করেছিলেন, যিনি করেছেন তিনি সাধক। আচ্ছা, যিনি করেছেন তিনি সাধক। এবার তখন তুমি যে প্রশ্নটা করলে, সেই ও জিজ্ঞেস করেছিল যে তাহলে কি যার সাথে অ্যাফেয়ার আছে সে করেছে? বলছে না, যিনি করেছেন তার দেহ নেই, তিনি সাধক। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে, তিনি একজন সাধক এবং তিনি এই জিনিসটা করেছেন। এবার তখন ওই ভদ্রলোক ভাবলেন, আরে বাপরে বাপ, এই ব্যাপারটা কি হয়ে গেল, এই জিনিসটা এরকম টাইপের। তো তিনি আবার গেলেন সোনারপুর শ্মশানে। ঠিক আছে, উনি কি বললেন, আমাকে দুর্গাপুর থেকে এরকম বলেছে। তো তখন উনি বললেন যে এই জন্য আমি তোকে বলেছিলাম যে আমি তোর কেসে হাত দেবো না, তুই আর আমার কাছে আসবি না, তার কারণ এখানে দোষ তোর। ওর দোষ? হ্যাঁ, এখানে দোষ তোর। ঠিক আছে, তোকে যেন আমি না দেখি আর কোনোদিন এই শ্মশানে ঢুকতে, তুই আর কোনোদিন সোনারপুর শ্মশানে আসবি না। এবার যখন এরকম করে উনি যখন ধমক দিয়েছেন, তখন উনি জানেন। ঠিক আছে, তা উনি মাঝে মাঝে কল করে বলতেন যে আমাকে তো আর কেউ কিছু করবে না, কারণ ওই দুর্গাপুরে যে ব্যক্তি ছিল সে বলেছিল এটা আমার হাতের বাইরে, আমি কিছু করতে পারবো না। তো ভদ্রলোক বিভিন্ন জায়গা থেকে যখন কিছু করতে পারলেন না, ক্রমাগত তার ওয়াইফ এরকম ননসেন্স করে যাচ্ছে, আটকাতে পারছেন না কোনো কিছু। তার ওয়াইফ আর মেয়ের এগেস্টে নিতে গেলেই হয় তার জ্বর হচ্ছে, নয় তিনি শুয়ে পড়ছেন, ব্যবসা খারাপ যাচ্ছে, মানে লোকসানের পর লোকসান, দিনার পর দিনা হয়ে যাচ্ছে। এইভাবে চলতে শুরু করলো। তো আমার সাথে আলাপ হওয়ার 2 বছর আগে উনি গেলেন বেনারসে। ঠিক আছে, বেনারসে গিয়ে উনি খুঁজতে শুরু করলেন এটা সলিউশন কী আছে। এরকম খুঁজতে খুঁজতে উনি কিছু সাধু সন্তের সাথে ওনার আলাপ হলো। কিছু অঘরী সম্প্রদায়ভুক্ত ছিল, কোনো অন্য নাথ সম্প্রদায়ভুক্ত ছিল। এদের মধ্যে একজন নাথ সম্প্রদায়ভুক্ত একজন ছিল, যার কথা আমি তোমাকে অলরেডি বলেছি, যিনি আমাকে ঘাটশিলার ব্যাপারে বলেছিলেন। তোমার স্টুডেন্টের বাড়িতে? হ্যাঁ, মানে স্টুডেন্টের বাড়িতে উনি ছিলেন। এবং আমি যখন এনাকে বলেছিলাম, হ্যাঁ, আমি যখন এনাকে বলেছিলাম যে উনি কিন্তু বেনারস থাকেন, তখন ইনি গিয়ে তার সাথে দেখা করেছিলেন। তুমি এনার কথা বলেছিলে? হ্যাঁ, যে ইনি গিয়ে, মানে অ্যাকচুয়ালি এনার কথা আমি পরে বলেছিলাম। মানে দেখো কি কাকতালীয় ব্যাপার, যে 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 সাধু যিনি আমাকে বললেন আমার সাথে এসেছিলেন, তিনি এনার সাথে গিয়ে বেনারসে গিয়ে আলাপ করেছেন। কারণ আমি যখন পরে যখন তার সাথে যখন আমি কথাবার্তা হলো, তিনি অ্যারেস্ট হওয়ার পরে বা এরকম রিসেন্টলি আমি যখন তাকে বললাম, তখন তিনি বললেন হ্যাঁ আমি চিনি তো, আমি তো ওনার সাথে গিয়ে কথাবার্তা বলেছি। আচ্ছা, হ্যাঁ, মানে দেখো আমার যে আলাপগুলো আছে সেগুলো কোনো না কোনোভাবে এনারও আলাপ, এবং সেটা কিন্তু এনার সাথে আমার আলাপ হওয়ার আগে। ঠিক আছে, তো এবং আমার এই সমস্ত ঘাটশিলার ব্যাপারগুলো এগুলো হওয়ার আগে। তো আমি যখন ওনাকে বললাম যে, তখন উনি বললেন যে হ্যাঁ আমি ওনাকে ডেকেছিলাম, তো উনি এসেছিলেন। তো উনি এসে বাড়িতে ঢুকে বলেছিলেন যে এইখানে উনি নাকি ঢুকে নাকি নিম গাছের দিকে তাকিয়েছিলেন। নিম গাছের দিকে তাকিয়ে বলেছিলেন যে, প্রথমত বললেন যে এই যে গাছটা যে আছে, ঠিক আছে, তো এই গাছটাতে কেউ একজন আছে, এবং যে আছে সে আমার থেকেও বড়। আচ্ছা, 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 তিনি বলছেন যে আছে সে আমার থেকেও বড়। তো না, বড় মানে কি না, তখন বলেছিল যে সাধনায় তিনি আমার থেকে উচ্চ স্তরে আছেন। আচ্ছা, ইয়েস, যিনি গাছে আছেন। তখন তাকে জিজ্ঞেস করলেন, তখন তো ওই লোকটা যার বাড়িতে প্রবলেম ছিল তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি কোনো উল্টোপাল্টা কাজ করেছিলেন, মানে ভালো করে মনে করে দেখুন, ঠিক আছে, এমন কিছু করেছিলেন? না, আমি তো কিছু করিনি এখানে। তো তখন তারপরে উনি বললেন ঠিক আছে, আপনার বাড়িতে আরেকটা প্রবলেম আছে। প্রথমত আপনার পুরো বাড়ি তো বাস্তু দোষ আছে, আপনি বাড়ি ঠিকমতো তৈরি করেননি। ঠিক আছে, এবং তখন তিনি গেলেন বিভিন্ন বাড়িতে, বিভিন্ন জায়গায় সংস্কার করা হলো। ঠিক আছে, তো যেমন বাড়ির অন্য জায়গায় কিচেন ছিল সেখান থেকে তুলে নিয়ে অগ্নিকোণে গিয়ে কিচেন রাখা হলো। ঠিক আছে, তো ঠাকুরের আসন যেটা ছিল সেটা তোমার ইসে ছিল, তোমার হলো কি নৈরিত কোণে ছিল। নৈরিত কোণ মানে হলো গিয়ে দক্ষিণ পশ্চিম কোণ, তাকে বলে নৈরিত কোণ। হ্যাঁ, সেখান থেকে তুলে দিয়ে ঈশান কোণে নিয়ে যাওয়া হলো। ঈশান শব্দটা কেন? ঈশ্বর যেখানে থাকেন যে কোনো তাকে ঈশান বলে। উত্তর পূর্ব কোণে ঠাকুর থাকেন। এবার তুমি দেখবে কখনো যখন মানুষ জব করে বা পুজো করে কোথাও, সবসময় বলা হয় তুমি উত্তর দিকে ঠাকুর প্রতিষ্ঠা করবে অথবা পূর্ব দিকে করবে, সবচেয়ে ভালো ঈশান কোণে। তোমার বাড়ির যদি ঈশান কোণ যদি কখনো নোংরা হয়, সে বাড়িতে নেগেটিভিটি থাকবেই। ঠিক আছে,
তুমি খুব পুজো করছো, অসাধারণ পুজো করছো, বিরাট করে দিচ্ছ, কিন্তু তুমি দেখবে তোমার বাড়ির যে ঈশান কোণ আছে সেখানে ঝুল ভর্তি, নোংরা ভর্তি, সেখানে সব জুতো, ভাঙা কাজ, উল্টোপাল্টা জিনিসপত্র তুমি রেখেছো, তোমার বাড়িতে কোনো পজিটিভিটি আসবে? কোনোদিন আসবে না। তো বেসিক্যালি কে ছিল ওর বাড়িতে? তো ব্যাপার হলে গিয়ে সংস্কার করার পরে উনি বললেন যে আমাকে একটু সময় দিন, কারণ সেই সময় আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি পড়ছিল। গুপ্ত নবরাত্রি মানে হলে গিয়ে যেখানে মানে প্রত্যেকটা যেমন থাকে না যে শিবরাত্রি এরকম এক একটা সময় পরে মহাশিবরাত্রি, তেমনি নবরাত্রি যে হয় তেমনি বহু জায়গায় গুপ্ত নবরাত্রি হয়। একটা নবরাত্রি তো আমরা জানি দুর্গাপুজোর সময়, বাকি সময়গুলোতে অনেক সময় গুপ্ত নবরাত্রি হয়, সেটা সাধনার জন্য। কেউ ধরো অনেক জায়গায় তুমি শুনবে যে দেবী কবচ আছে, দুর্গা কবচ আছে, কেউ ধরো সেটা করতে চাইছেন, দেবীর উপরে কোনো সাধনা করতে চাইছেন, কোনো শক্তি সাধনা করতে চাইছেন। এই যে 9টা রাত হয়, এই রাত খুব সাংঘাতিক রাত হয়, মানে সেইখানে তুমি শুদ্ধ হতে পারবে। এবং অম্বুবাচীও আমি যতদূর জানি এরকম একটা গুপ্ত নবরাত্রির মধ্যেই পড়ে, তার স্টার্ট হয় অম্বুবাচী দিয়ে, ঠিক আছে? আচ্ছা, সাধনার জন্য খুব অসপিসিয়াস এই রাতগুলো। তো ওখানে উনি কোনো একটা সাধনা করছিলেন, তাই জন্য উনি বললেন এখন তো আমি ব্যস্ত থাকবো, তা আমি এগুলো কিছু করতে পারবো না, ঠিক আছে, তবে আমি পরে এসে এই যে জায়গাটা বেঁধে দিয়ে যাবো, ঠিক আছে? তো এবার ওনার ব্যস্ততা গুপ্ত নবরাত্রি চলে যাওয়ার পরে অনেক দিন দেরি হয়ে গেল, তো উনি তখন ধৈর্য না রাখতে পেরে অন্য একজন তান্ত্রিককে ডেকেছিলেন। হ্যাঁ, সে তান্ত্রিক প্রথমে বললো যে হ্যাঁ আমি অনেক কিছু করতে পারবো, তাকে বললেন যে বাড়িতে এইসব প্রবলেম আছে, আপনি কিছু করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি এরকম কত করেছি, কত কিছু, কত এরকম, সেই তো বলে বলে ভূত তাড়িয়েছি আমি লোকের বাড়ি থেকে, ঠিক আছে? এরকম অনেকে থাকে জানো তো, যে বলে বলে ভূত তাড়ায়। হ্যাঁ, কাপ এটুকুন চা এতটা, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, তো ব্যাপার হলো গিয়ে যথারীতি চা উপচে পড়ে, সেখানেও হয়েছে। ভদ্রলোক ওনার বাড়িতে গেলেন, বাড়িতে ঢুকে বিভিন্ন রকম মতামত দিলেন, মতামত দেওয়ার পরে একটা তো পুজো করলেন, ঠিক আছে? তো তিনি বললেন আমি যজ্ঞ করব, হোম করব, ঠিক আছে? হোমের আগুন আর জ্বলে না, আচ্ছা, যতবারই চেষ্টা করে হোমের আগুন আর জ্বলে না, ঠিক আছে? তো যেই একবার আগুন জ্বলছে, ঘি দিচ্ছে, সে ঘিতেই পুরো আগুন নিভে যাচ্ছে, এইটুকুনি ঘি দিচ্ছে, আগুন দপ করে পুরো নিভে গেল। যত জ্বালায় সে কাঠে আর জ্বলে না, 3-4বার চেষ্টা করলো, হোম হয় না। এবং সেই তান্ত্রিকের তারপরে কী হলো আমি তোমাকে বলি, তান্ত্রিক বললেন দেখে নেবো এখানে কী আছে, এরকম জাস্ট ওনার বাড়ি থেকে পা বাড়িয়েছে, রাস্তায় পা দিয়েছে, একটা ট্রাক এসে পিছিয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে, তাই? একদম বাড়ির সামনে, একদম বাড়ির সামনে, কারণ ওনার তো রাস্তার উপরে বাড়ি, বিটি রোডের পাশে বাড়ি। জাস্ট তান্ত্রিক এরকম বলে এই করবো সেই করবো হম্বি তম্বি করে, ঠিক আছে? তো জাস্ট এরকম গেছে, বিটি রোডের মধ্যে উঠেছে, আর ট্রাক সেটাকে পুরো পিছিয়ে দিয়ে চলে গেছে, লোকটার একদম চোখের সামনে, একদম ওই স্পট ডেট পিছিয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। বাপরে বাপ। যখন এই ঘটনা ঘটেছে তারপরে তো যা হওয়ার তখন হয়, পুলিশ ডাকাডাকি হলো, এইসব ব্যাপারগুলো হলো, তখন উনি সে কাঁদতে কাঁদতে গিয়ে আবার সেই বেনারসে গেছে, গিয়ে সাধুকে ধরে তাকে জিজ্ঞেস করেছেন যে এরকম মা মেয়ে বাড়িতেই রয়েছে? হ্যাঁ, এবং তারা কন্টিনিউসলি ননসেন্স করে যাচ্ছে, মা অ্যাফেয়ার চালিয়ে যাচ্ছে, মেয়ে বাবার টাকা উড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং বাবা কিচ্ছু করতে পারছে না, যখনই কিছু করতে যায় তার মায়ের যে তান্ত্রিক বয়ফ্রেন্ড আছে সে মাঝখানে কিছু না কিছু একটা গন্ডগোল করে, ঠিক আছে? বাবা শয্যাশায়ী হয়ে পড়ে, কোনো না কোনোভাবে ফেসে যায়। বা ধরো যখন বাড়িতে থাকা দরকার, হাতে নাতে যখন ধরবে তখন হয়তো তার দূরে কোনো একটা ব্যবসায়, সেখানে কোনো একটা এমার্জেন্সি দরকার হলো, তাকে ওখানে চলে যেতে হয়। মানে বিভিন্ন জায়গা থেকে লোকটি ফেসে আছে, তার একদম মানে গলা অব্দি দেনা চলে এসছে, ব্যবসা বাণিজ্য প্রায় উঠে আর মতো, 4-5টা তার বিজনেস ছিল, কমে গিয়ে 2টোর মধ্যে গিয়ে দাঁড়িয়েছে, শুধু হোটেল ব্যবসা আর হলে কি তার গ্যারেজে, বাকি সব বন্ধ, এত সাংঘাতিক অবস্থা তার। তিনি যখন সাধুর কাছে গেলেন বেনারসে গিয়ে, তখন সাধু বললেন তোমাকে আমি তো পাকামি করতে না করেছিলাম, তো আমাকে বলেছিলাম যে আমি তো নবরাত্রি শেষ হবে তারপরে আমি যাবো, তো নবরাত্রি হওয়ার পরে আমি যখন যাইনি তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে, তো তুমি এর মাঝখানে এই কাজগুলো করেছো কেন, ঠিক আছে? তুমি করবে। তারপরে সাধু এসেছিলেন, সাধু একবার দুবার ওনাকে বলে গেছিলেন যে এই যে প্রথমে তো আগে এই যে গাছ আছে, গাছের গোড়ায় আগে তুমি সে দাও, তুমি ওখানে গাছের ওখানে সন্তোষী পুজো করো, আর ওখানে তুমি প্রদীপ দাও, ঠিক আছে? কি পুজো করব? সন্তোষী পুজো। আচ্ছা। আর ওখানে প্রদীপ দাও, সন্তোষী পুজো মানে সিংহ বাইরে পুজো যেটাকে বলে, ঠিক আছে? আর ওখানে প্রদীপ দাও, ঠিক আছে? তো ভদ্রলোক তখন জিজ্ঞেস করলেন যে গাছে যদি কোনো একটা অপদেবতা বা কিছু থাকে যে আমার, এবং ওই সাধু তখন বললেন যে অপদেবতা মানে তোমার যে বাবা মারা গেছেন তাকে মারা হয়েছে, আচ্ছা, তোমার যে গরু যেগুলো আছে যেগুলো কেটেছে, একদম তখন মানে ওনাকে উনি কিছুই বলেননি, যে ওনাকে বলেছে আমার বাড়িতে এরকম গন্ডগোল আছে, ঠিক আছে? তো ওই সাধু আমার বাড়িতে এসেই প্রথম বলেছিলেন যে তোমার তো এখানে দুটো গরু মারা গেছে, একজনকে তো এভাবে কেটে মারা হয়েছে, তা প্রেগনেন্ট গরু এরকম পেট কেটে তার বাচ্চাটাকে বের করে মারা হয়েছে, তুমি ধরতে পেরেছো কেউ কিছু করেছে? তো বলছে না পারেন, তুমি ধরতে পারবেও না তুমি কোনোদিন, ঠিক আছে? কারণ যে আছে ওই গাছে সেই কাজগুলো করেছে, তোমার বাবাকেও সেই ছিনিয়ে নিয়েছে, তোমার যে এত ব্যবসা বাণিজ্যের অবস্থা দেখছো তার জন্য তিনিই দায়ী, আর তোমার যে বউ আর মেয়ে যে এই কাণ্ডগুলো করে যাচ্ছে এগুলো কিন্তু তার প্ররোচনাতেই হচ্ছে, ঠিক আছে? তখন তিনি জিজ্ঞেস করলেন তাহলে আমি কী করে বাঁচবো? বললো তুমি আগে সবার ওখানে আগে প্রদীপ দেওয়া শুরু করো,
তারপর আমি দেখছি গাছটা কীভাবে বেঁধে দেওয়া যায়, ঠিক আছে। এবার যথারীতি তিনি সাধু কী করলেন, গাছটা বেঁধে দিলেন, বেঁধে দিয়ে চলে গেলেন। তারপরে বেশ কয়েকদিন গেল, প্রবলেম অত্যন্ত কম আছে, বাকি প্রবলেমগুলো ব্যবসা বাণিজ্য কোনো ব্যবসার জায়গাটা একটু স্থিত হলো, কিন্তু বাড়িতে এই গণ্ডগোল চলতেই শুরু করলো, ঠিক আছে। ভদ্রলোকের ক্রমাগত শরীর খারাপ হতে থাকে, শরীর আর ঠিক হয় না। ততক্ষণে সবাই কনফার্ম হয়ে গেছে যে এই গাছের জন্যই সব কিছু হচ্ছে। তো একবার উনি চেষ্টা করলেন যে গাছ কেটে দেবো, করার আগে সাধুকে একবার জিজ্ঞেস করলেন, তার গাছ কেটে দিলেই তো হয়ে যায়। তখন উনি বললেন যে নিম গাছ হতে পবিত্র গাছ, অশ্বত্থ গাছ, নিম গাছ, বট গাছ, এগুলো পবিত্র গাছ, সেখানে কেউ গিয়ে বসেছে, তারপরে বুঝতে পারছো সে কত বড় জিনিস। সে নিজেও হয়তো পবিত্র কিছু একটা। হ্যাঁ, যেটা সোনারপুর শ্মশান থেকে বলেছিলেন না উনি। তারপর কি হয় পারিজাত? তারপর তো যথারীতি বললাম এই গাছটাকে বেঁধে দেয়, বেঁধে দেওয়ার পরে বাকি যে প্রবলেমগুলো সেগুলো অনেকটা কমে যায়, ব্যবসা বাণিজ্য একটু স্টেবল হয়। কিন্তু ওই যে ভদ্রলোক যে আছে, ভদ্রলোকের শরীর খারাপ যেরকম আগে হচ্ছিল, আগে তো শরীর খারাপ ব্যাপারটা বলিনি, কিন্তু ক্রমাগত শরীর খারাপ সেটা হতো। আর মানে কোনো না কোনো ছুটকো ঝামেলা লেগেই আছে। আর তার যে ওয়াইফ আর তার মেয়ে এগুলো করে যাচ্ছে। ইন দ্য মিন টাইম সে অ্যারেস্ট হয়। আচ্ছা, যে সময়কার কথা আমি তোমাকে বলছি, আমি সেখানে গিয়ে হাজির হই, ঠিক আছে। এবার আমি তাকে বলি যে আপনার তো এতগুলো প্রবলেম, মানে আমি তো যখন শুনলাম সোনারপুরের ঘটনা, আমি তখন বললাম যে আর কিছু বলেননি উনি? তখন বললেন যে না, আমাকে তো বলেছেন কোনোভাবে আর সোনারপুর শহরে না যেতে। আপনার উনি তো এটা বলেননি যে আপনি আর কল করবেন না, ঠিক আছে, আপনি কল করুন, ঠিক আছে। তারপরে সেদিনকার মতো আমি ওনার বাড়িতে আর ঢুকলাম না, ঠিক আছে, আমি গেলাম না ওনার বাড়িতে আর। আমি আপনি কল করুন, দেখুন কি বলে। কারণ আমি যখন শুনেছি, এবং তুমি জানো এমন আক্কেল ভদ্রলোকের, উনি আমাকে নিয়ে নিম গাছের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছে। আমাকে নিম গাছ, আমি তখন ঘুরে দেখি এই গাছটা, বলছে হ্যাঁ। আমি তখন বলছি আরে আজব লোক তো, এখানে নিয়ে এইসব কথাবার্তা বলছে, ঠিক আছে। তাই ভাবি যে এত গরম লাগছে কেন আমার। তখন ক্লিয়ার হলো যে ঘরের ঠিক গ্যারেজের বাইরে নর্মাল ওয়েদার কেন, ভেতরে গরম কেন, মানে পুরো এনভায়রনমেন্টটা রেগে আছে, এক্সেসিভ অ্যামাউন্ট অফ রেজ আছে সেই এনভায়রনমেন্টে। তখন দেখে বলো আরে বাপরে, কোথায় না আমাকে দাঁড় টাড় করিয়েছে, সে আমার গাড়ি না নেমে পড়ে। আমি তখন বলে আপনি বাইরে চলুন, আমি এখানে দাঁড়াবো না, ঠিক আছে। উনি তখন বলছে, বলে না আপনি ভয় পাচ্ছেন? আমি বললাম না, আমি তো বিরাট, আমার বাইরে হাওয়া খাবো, একটু খুব ভালো লাগছে না, ঠিক আছে। তখন উনিও বুঝতে পেরেছেন, ঠিক আছে। উনি বাইরে গিয়ে বিভিন্ন রকমের কথা ওদিক থেকে ঘোরার চেষ্টা করলেন। আমি বললাম ঠিক আছে, আজকে কাজকর্ম আছে, আপনি কল করুন ওখানে, তারপর আমি দেখবো, ঠিক আছে। যথারীতি উনি কল করলেন, উনি ধরেননি ফোন। তারপরে কল করলেন, কি হয়েছে জানি না, আমাকে একদিন উনি ফোন করে বললেন যে আমি কল করেছিলাম, বাবা আমাকে হেভি ঝেড়েছে, ঠিক আছে। আমি বললাম আপনি কল করে কি বলেছেন? তখন বললো আমি কল করে ওনাকে বলেছি যে আমাকে একবার আপনি শ্মশানে ঢুকতে দিন। আমি বললাম এটা বলার জন্য আমাকে কল করা হয়েছে, তো ঝাড়বেই তো, আপনি বাড়ির প্রবলেমটা বলুন, ঠিক আছে। তখন বললো শ্মশান না গেলে কী করে? বললো আপনি কলে বলুন আপনি, ঠিক আছে। তারপরে বহুবার ধরে কল টল করার পরে উনি বললেন, তখন সে বললো, তখন উনি বললেন যে ঠিক আছে যা দেখছি, ঠিক আছে, তুই আর কল করবি না। হ্যাঁ, আমার তাহলে বসে থাকুন, যখন দেখবেন বলেছেন, ঠিক আছে। আমি তারপরে সামনে একটা পেট্রোল পাম্প আছে ওনার বাড়ি থেকে কিছু একটা দূরে, আমি পেট্রোল ভরতে গেছিলাম, পেট্রোল পাম্পে আছি। হঠাৎ করে মানে তার আগে একটা ইনসিডেন্ট হয়েছে, জাস্ট একটা ইনসিডেন্ট কী হয়েছে যে আমি যাচ্ছিলাম, দেখবো অনেক সময় থাকে না যে অটো আর পাশে বাসের মাঝখানে রেস চলে, দেখেছো কে আগে যাবে। এবং তুমি দেখবে তুমি যখনই কোনো একটা বাসকে কাটাতে যাবে, বাসটা কিন্তু নর্মাল থাকবে, যেই তুমি বাসকে কাটাতে বাস সাথে তোমাকে চাপাতে শুরু করবে। এটা জানি না কি লজিক ওদের, ঠিক আছে, অদ্ভুত ব্যাপার। অটোগুলো ধরো তোমার কোনো একটা অটো তোমার পাশে যাচ্ছে, যেই তুমি কাটিয়ে বেরোতে যাবে ওদের বেরোক্ষোভ করে তোমাকে চাপারে। এবার তখন পরিস্থিতি হয়েছে যে আমার একদিকে অটো ছিল, একদিকে বাস ছিল, আর দুজনে ওটা করা শুরু করেছে, ঠিক আছে। আমি পেট্রোল পাম্পে যাবো তার আগে এরকম করে রাস্তা দিয়ে যাচ্ছি, বিডি রোড দিয়ে, এরকম দুদিকে চাপা শুরু করেছে। যেই চাপা শুরু করেছে আমার তো মনে হবে ধাক্কা লেগে যাবে। আমি ব্রেক চিপতে গেছি, ওটা সময় না মানুষ ভয় পেয়ে গিয়ে ব্রেক চেপে, আর তখনই ধাক্কাটা লাগে, কারণ গাড়ি এমন একটা পরিস্থিতি থাকে যেখানে তোমার বেরোবার পরিস্থিতি নেই। বললে বিশ্বাস করবে না কেউ সব, আমি ব্রেক চেপেছি, হ্যাঁ, যেন ব্রেক লাগলো না, অ্যাক্সিলারেটার আমার হাতের ভেতরে এবার ঘুরতে শুরু করলো। বুঝতে পেরেছি, মানে আমি অ্যাক্সিলারেটার ঘোরাচ্ছি না, কিন্তু অ্যাক্সিলারেটার আমার নিজের হাতের ভেতরে ঘুরতে শুরু করলো। গাড়ি যেন আমাকে পুরো টেনে নিয়ে ওখান থেকে বের করে দিল, এইটুকু ছোট ফাঁক দিয়ে যেখান দিয়ে বেরোনো যায় না, গাড়ি পুরো টেনে নিয়ে বাইক আমাকে নিজে বের করে দিল। আচ্ছা, ঠিক আছে, হুড়ু করে যেই বেরিয়ে গেছে, তখন আমি তো কি হয়ে গেল, মানে আমি তো ভেবেছিলাম যে অ্যাক্সিডেন্ট লেগে যাবে, আমি তো চোখ বুঝে ফেলেছিলাম যে এবার তো ধাক্কা লাগলো কিছু একটা, ঠিক আছে। গাড়ি আমাকে বের করে দিল, যেই কিছুটা দূরে গিয়ে, পেট্রোল পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে আমি গাড়িটা দাঁড় করিয়েছি, ঠিক আছে। দাঁড় করিয়ে তখন আমি বুঝে গেছি যে যদি এরকম কিছু হয়ে গিয়ে থাকে যেটা তোমার হাতের মধ্যে নেই,
তার মানে কেউ সেটা করিয়েছে, ঠিক আছে। আমি বুঝতে পেরে গেছি কি করিয়েছে, তখন আমি একবার প্রণাম করলাম, ঠিক আছে। তো তখন আমাকে উনি বললেন তুই একবার যা। কোথায়? ওই লোকটার বাড়িতে। আমাকে বললেন যা, যা সেটাই বললেন, ওখানে যা, ঠিক আছে। গুরু বাক্য বেদ বাক্য, গেলাম, ঠিক আছে। যাওয়ার পরে আমি যখন গেলাম তখন লোকটা বললো আরে দাদা আপনি এখানে, আমি বললাম এই দেখতে এলাম আপনি কেমন আছেন এরকম টাইপের। আমি তো জানি না আমাকে কেন আসতে বলেছে, ঠিক আছে। আমি চলে গেছি, গিয়ে দেখলাম ভদ্রলোক এরকম মন মেজাজ খারাপ, হ্যাঁ এরকম আমার মেয়ে 2 দিন ধরে বাড়ি আসছে না, কোন ছেলেদের সাথে ট্রিপে চলে গেছে, হ্যান অনেক কিছু বললেন এরকম টাইপের, ঠিক আছে। এবার আমাকে বললেন চা খাবেন, ঠিক আছে। এমন হ্যাঁ খাওয়া যায়, ঠিক আছে, আমি এখানে চা নিয়ে দিচ্ছি। হ্যাঁ বললেন দাদা আমি চা নিয়ে দিচ্ছি, ঠিক আছে। হঠাৎ করে আবার শুনতে পেলাম ওপরে যা। আচ্ছা, তখন আমি ওনাকে বললাম চলুন আজকে আপনার হাতে চা খাবো, ঠিক আছে, চলুন আপনি যাবেন ওপরে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলুন 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 চলুন। আমার 2টো টিয়া পাখি এনেছি, দারুণ বড় বড় টিয়া পাখি এনেছি, হ্যাঁ চলুন আমার ওপরে রামের বড় মন্দির আছে ছাদে, আমি আপনাকে দেখাবো, চলুন চলুন চলুন। তাড়াতাড়ি ভদ্র ছাদে নিয়ে গেলেন। কারণ ছাদে কেন, তার কারণ ওনার পুরো কিচেনও ছাদে শিফট হয়ে গেছে। তোমার বাড়িতে যদি একটা কনস্ট্রাকশন থাকে আর তোমার যদি নৈরিত কোণ থেকে তোমাকে যদি অগ্নিকোণে কিচেন শিফট করতে হয়, তুমি সে বাড়ি ভেঙে কিচেন নিয়ে যাবে না, তাহলে এমন জায়গা তো তুমি শিফট করবে যেখানে তোমার খোলা আছে। তাই ছাদে সমস্ত কিছু, দোতলার শুধু যত কিছু কিচেন টিচেনে সব ওপরে শিফট হয়ে গেছে, ঠাকুর সব। মানে ছাদে একদিকে এখানে ধরো তোমার ঈশান কোণে ঠাকুর, এখানে তোমার অগ্নিকোণে ধরো তোমার কিচেন, এবং গাছটাও প্রপার্টিটার অগ্নিকোণে। আচ্ছা, ঠিক আছে, গাছটাও পুরো প্রপার্টি যে আছে তার অগ্নিকোণে। তা আমি গেলাম, যখন আমি চা খেলাম এরকম টাইপের, প্রথমত তো বাড়িতে ঢুকতেই পারছি না, মানে এখানে যে গরম ছিল বাড়িতে মানে তার 2 গুণ বেশি গরম, ঠিক আছে। যেন আমারই গরম ফিল হচ্ছে, ওনার কিছু লাগছে না। আমি যখন গেলাম ওখানে গিয়ে বসলাম, উনি আমাকে চাটা দিলে, বললেন দেখুন আগে আপনাকে আমি আমার 2টো তোতা পাখি দেখাই, ঠিক আছে। এই যে টিয়াগুলো খুব সুন্দর টিয়া, বলেছিলাম না ভদ্রলোকে টিয়া পোষা শখ, ঠিক আছে। আমাকে বললে এনে না কথা বলতে পারে, ঠিক আছে। আমার তো কথা বলতে পারে, বলছে হ্যাঁ দেখবেন বলে ও তো বলেছে যে বলো তো রাম রাম বলো, ঠিক আছে। টিয়া চুপ হয়ে থাকে, ঠিক আছে। টিয়া আবার রাম রাম বলো, হ্যাঁ সে টিয়াকে এরকমভাবে খোঁচাতে গেছে, বলো রাম রাম, টিয়া দিলই কামড়া হাতের মধ্যে, হ্যাঁ খ্যাক করে কামড়ে রক্ত বেরিয়ে গেল। বলতো ঠিক আছে দাঁড়ান আমি একটু আসছি, আপনি বসুন আমি আসছি, ঠিক আছে। তো আমি ভাবলাম যে এই লোকটা হয়তো শিওর না, নতুন এনেছে, শেখাবার চেষ্টা করেছে, টিয়া দিয়েছে এরকম একটা। আমি চুপচাপ বসে আছি, কিন্তু ঘরে থাকতে পারছি না, মানে আমার অস্বস্তি করছে, কতক্ষণে ঘর থেকে বেরোবো আমি। যেই ভদ্রলোক ঘর থেকে বেরোলো, ঠিক আছে, টিয়া 2টো একসাথে কথা বলা শুরু করলো। কি কথা বলেছিল টিয়াটা? জাস্ট ভদ্রলোক বেরোলো, টিয়া 2টো বললো, মানে সে বলে না কেউ রেগে আছে এরকম টাইপের আওয়াজে, ও আমার উঠোনে ঢুকেছে আমি ওকে ছাড়বো না। আচ্ছা, একদম স্পষ্ট বাংলায়, আমার উঠোনে ঢুকেছে আমি ওকে ছাড়বো না। আমি তো মানে বলেই যাচ্ছে কন্টিনিউয়াসলি, হ্যাঁ বলেই যাচ্ছে। আমি না হট করে আমি চমকে উঠেছি, লাভ দিয়েছে, এ কি অদ্ভুত, এরকম বলছে কেন, ঠিক আছে। তো হ্যাঁ তারপরে ভদ্রলোক এসছে, ঠিক আছে, ভদ্রলোক এসছে, যে ভদ্রলোক ঢুকেছে টিয়াগুলো চুপ করে গেছে। তখন আমি ওনার দিকে তাকিয়ে বললাম যে আমি বললাম টিয়া কথা বলছে, তখন কী কথা বলছে। তখন আমি বললাম যে কি আপনি কী সব শিখিয়েছেন, আমার উঠোন ফুটনে ঢুকেছে, ছাড়বো না এসব। বলছে না কই না তো, আবার সিনেমা টিনেমা চলে নাকি, এগুলো থেকে শিখেছে হয়তো। পাখির অনেক সময় কোনো একটা ধরো রিপিটেড সিনেমা আছে সেখান থেকে তুলে নেয়, ঠিক আছে। আর হয়তো কোনো বাংলা সিনেমা আছে ফাটাকাশু টাইপের কিছু, সেখান থেকে তুলে নিয়েছে কোনো একটা ডায়লগ, ঠিক আছে। দেখলাম তা না, ঠিক আছে। তারপরে ভদ্রলোক বললেন যে ঠিক আছে আপনি একটু বসুন, আমি চাটা খাওয়া হয়ে গেছে, বলে আমি চায়ের কাপটা রেখে আসছি, করতে হবে না। যেই ভদ্রলোক আবার চায়ের কাপ নিয়ে বেরিয়েছে, আবার টিয়া বললো ওর এত আস্পর্ধা আমি ওকে দেখে নেবো, ওর এত আস্পর্ধা আমি ওকে দেখে নেবো, বলেই যাচ্ছে এত আস্পর্ধা আমি দেখে নেবো, এত আস্পর্ধা আমি দেখে নেবো। আবার কিছুক্ষণ পরে বলছে যে ওটা বলার পরে আবার হট করে বলা শুরু করলো তুই কেন এসছিস, তুই কেন এসছিস, তুই কেন এসছিস। এই যে টিয়াগুলো বসে বসে এই কথাগুলো বলছে। আমি বলছি কি বলে ক্যাসেটের মতো বলে যাচ্ছে তো কন্টিনিউয়াসলি। প্রথমে তো বললো যে আমার উঠোন সেইখানে, মানে আমি ওকে দেখে নেবো, আস্পর্ধা। তারপরে তুই কেন এসছিস, তুই কেন এসছিস। যখন এই ঘটনাটা ঘটলো তখন আমি বুঝতে পারলাম যে একটু 2-2 4 করলাম, ঠিক আছে। কারণ আর তখন না মানে ঠিক জায়গাটা আস্তে আস্তে পুরো গরম হয়ে উঠছে জায়গাটা, যে আমি থাকতে পারছি না, এত গরম। তখন আমি ভদ্রলোককে বললাম যে বাইরে চলুন। না না এখানে তো সুন্দর, বলছে সুন্দর এসি আছে, এসির মধ্যে আমার ওরকম গরম লাগছে। আমি তখন বললাম আপনি বাইরে চলুন, আমি থাকবো না এখানে ইমিডিয়েটলি। আপনি যদি বলেন না না এখানে খুব সুন্দর পরিবেশ আছে আপনি বসুন, আমরা না
মানে ছাদটা পুরো ঘেরা, বুঝতে পারলে, যে থাকে না যে শেড দিয়ে চারপাশে কাচের যে শাটারগুলো দিয়ে পুরো ঘেরা থাকে, ওরকম টাইপের। তাহলে আমি নিচে যাবো, আপনার মন্দির দেখেছি, খুব সুন্দর লেগেছে আমার, আমরা তো চা খেয়েছি, অসাধারণ খেতে, হ্যাঁ, এরকম চা আমি বাপের জন্য কোনোদিন খাইনি, এখন বাইরে যাবো, ঠিক আছে, আবার গ্যারেজের বাইরে যাবো। যেই গ্যারেজের বাইরে গেছি তখন আমাকে বললো, দাদা কী হয়েছে, কিছু হয়েছে, আপনি তাড়াহুড়ো করে বাইরে চলেন। তখন আমি জিজ্ঞেস করলাম, আপনি কার এলাকায় ঢুকেছেন, কার উঠোনে আপনি পা দিয়েছেন, আপনি যে প্রপার্টি, তখনই আমি দেখে বুঝতে পেরে গেলাম যে ওই যে বলছে কথাগুলো 2 2 4 হলো। আমি তখন ওনাকে বললাম, আপনি এই প্রপার্টিটা কেনার আগে একবারও কাউকে এসে বাস্তু চেক করিয়েছেন? একবারও চেক করিয়েছেন যে কোনো প্রপার্টি কেনার আগে মানুষ কী করে দুম করে গিয়ে একটা প্রপার্টিতে ঢুকে যায়, ঠিক আছে, যে আচ্ছা ঠিক আছে এই জমিটা আমি কিনবো। আরে বাবা, আগে তুমি দেখো জমিটা আদৌ অন্যের কিনা। ঘটনাটা কী হচ্ছে আমি তাহলে তোমাকে বলি, যেটুকু আমার ধারণা হয়েছিল এবং পরবর্তীকালে আমি দেখেছিলাম সেটা সঠিক হয়েছিল। ওই যে এলাকাটা, সেটা যিনি গাছে আছেন তারই ছিল। আচ্ছা, উনি সেখানে গিয়ে আগে জোর জবরদস্তি তার ঘরে গিয়ে ঢুকেছেন। আচ্ছা, এবার তুমি বলো, তোমার বাড়ি আছে, মানে জীবিত অবস্থায় না মৃত অবস্থায়? উনি যিনি গাছে ছিলেন, ঠিক আছে, আমি যেরকম বললাম, যিনি বলে যাদের কাছ থেকে শুনলে তুমি সাধক কিছু, তিনি ওইখানে নিরাপদে ছিলেন, তিনি ওখানে নির্বিভ্রাটে, মানে বিভ্রাট ছিল না তার, তিনি শান্তিতে ছিলেন। এই ভদ্রলোক তার ওইখানে জমিটা কিনে সেখানে গিয়ে ঢুকে বিভিন্ন রকমের কাজ করা শুরু করেছে। আমি তোমাকে বলি কোশ্চন, তোমার বাড়ির ঘরের মধ্যে তুমি যদি সকালবেলা উঠে গিয়ে দেখো যে তোমার ঠিক যে বেডরুম আছে তার মাঝখানে কেউ খুঁড়ে খুঁড়ে বলছে আমি একটা টিউবওয়েল পুঁতবো, ঠিক আছে, তুমি কি করবে? বুঝতে পারছি। প্রথমে তুমি কথা বলবে তো যে ভাই তুই এখান থেকে যা, তখন যদি সে না শোনে তখন সংস্কৃতে একটা কথা আছে, মূর্খ স্বর লাট্টু ঔষধি, এর ক্ষেত্রে তাই হয়েছে। লাতকে ভূত বাতস নেই মানতে, একদম এর ক্ষেত্রে তাই হয়েছে। আমি তখন বললাম যে আপনি লোকের ঘরে ঢুকে বসে আছেন, প্রবলেমটা আপনার ঘরে না, আপনি লোকের ঘরে ঢুকে বসে আছেন, ঠিক আছে, আর আপনি চারিদিকে হাত পা ছুঁড়ে বেড়াচ্ছেন যে আপনার, এবং আপনি শুধু তাই না, আপনি ভুলটা তো বুঝতে পারেননি, উল্টে যার বাড়ি আপনি তাকে তার বাড়ি থেকে উৎখাত করার চেষ্টা করছেন বিভিন্ন তান্ত্রিক ডেকে, তো সে কি আপনাকে ফুল বেল পাতা দিয়ে পুজো করবে? ঠিক আছে, হ্যাঁ। এবার তখন আমি শুনছি জাস্ট মানে ওই সেই যে তখন পাখি, উনিও শুনলেন, তখন পাখি ওপর থেকে তারও স্বরে চেঁচাচ্ছে, তার এত আস্পর্ধা, এত আস্পর্ধা, এত আস্পর্ধা, আমার উঠোন করে চেঁচাচ্ছে পাখি ওপর থেকে, ঠিক আছে, আপনি শুনলেন তো জিনিসগুলো। আপনি আগে একটা কাজ করুন, কোনো তান্ত্রিক না ডেকে আগে আপনি ক্ষমা চান। একদিন আপনি ক্ষমা চেয়েছেন সেখানে, কোনদিন আপনার মনে হয়েছে যে আপনার গন্ডগোলের জন্যগুলো হয়েছে, আপনি চিরকাল মনে করছেন অন্য কোনো অবদেবতার জন্য আপনার এরকম সমস্যা হয়েছে? কোনদিন আপনার মনে হয়েছে যে এই ধরনের গন্ডগোলের জন্য এই ব্যাপারগুলো হয়েছে? আপনি আগে কোনো তান্ত্রিক ডেকে অথবা আপনি ধ্যানে বসুন, আপনি আগে ক্ষমা চান। আপনি রামের পুজো করেন বা কোনো কিছু হয়, তার হয়তো রামের কোনো কানেকশন আছে, এই জন্য আপনি এখনো বেঁচে আছেন। দাদা, আপনি কি মনে করেন যে আপনার যে গরুগুলো ছিল বা আপনার যে বাবা ছিল, আপনার ঠিক একই রকম অবস্থা হতো? হ্যাঁ, এবং আমি যদি এই কথাগুলো যে তখন থেকে বলছি না, আমার মনে হচ্ছে যে লিটারালি যেন কেউ বলাচ্ছে। আচ্ছা, আমি জাস্ট এই কথাগুলো বলছি, আমি লিটারালি বলাচ্ছে, এবং তখন আমার মুখ দিয়ে হঠাৎ করে বেরোলো যে এইখানে এই পুরো উঠোনে একটা পাথর ছিল, যেটাকে আপনি লাথি মেরে তুলে ফেলেছিলেন, এরকম কোনো পাথর ছিল? তখন বললেন না তো, মনে পড়ছে না। বলে ভালো করে মনে করে দেখুন। হ্যাঁ, বলে ঠিক আছে দাদা, আমি মনে পড়লে আপনাকে বলবো। এবার আমি বললাম ঠিক আছে, মনে পড়লে বলবেন, এখন আমি আসি, কারণ আমি আর থাকতে পারছিলাম না ওখানে। জাস্ট গ্যারেজ থেকে বেরোলাম, বাইকে উঠলাম, বাইকটা স্টার্ট দিলাম, পাখিগুলো ওপর থেকে চেঁচিয়ে উঠলো, তুই আর আসবি না, তুই আর আসবি না, তুই আর আসবি না। তারপরে গেছিলে? আমি না, তারপরে লোকটার কি হলো? আমি জাস্ট বাড়িতে এলাম, লোকটা আমাকে সেদিন রাত্রেবেলা বললো, হ্যাঁ দাদা আমার মনে পড়েছে, একটা শিলা ছিল, ঠিক আছে, যেটাই মানে যখন আমি ফাউন্ডেশন করছি তখন আমি পেয়েছিলাম, কিন্তু আমি তো সেটা গিয়ে তো পাশের ড্রেনে গিয়ে ফেলে দিয়েছি। আরে বাহ, অসাধারণ, আপনি বাড়ি করতে গিয়ে একটা পাথর পেয়েছেন, ঠিক আছে, সেটাকে আপনি পাশের ড্রেনে গিয়ে ফেলে দিয়েছেন, বাহ, ভেরি গুড। তখন আমি বললাম যে আপনি একটা কাজ করুন, আপনি আগে ক্ষমা চান, কিছুমাত্র ক্ষমা চান, ঠিক আছে। এবং কোইন্সিডেন্টালি তখন আমি রামের জব করছিলাম বা এরকম কিছু করছিলাম, ঠিক আছে, আমি নিজের কোনো একটা আধ্যাত্মিক প্র্যাকটিস করছিলাম। সেদিন যখন ওই রাত্রেবেলা ঘটনাটা ঘটলো না, জাস্ট আমি ওনার বাড়ি থেকে ফিরছি, উনি তো আমাকে রাত্রে বললেন, বিকালবেলা আমার সাথে দুটো অসাধারণ ঘটনা ঘটলো। কিরকম? প্রথমত, আমার বহু পুরনো দুটো বন্ধু ছিল যাদের সাথে আমার কানেকশন কেটে গেছে, খুব প্রিয় বন্ধু ছিল। হঠাৎ করে তারা কোথা থেকে আমার ফোন পেয়ে আমার সাথে কন্ট্যাক্ট করলো। আর সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড হলো কি, আমার বাড়িতে বহুকাল আগে তোমার
এক বাসন বিক্রেতা আসতো, ঠিক আছে তো, হ্যাঁ, তার বাড়ি বিহারে ছাপড়ায় ছিল, ঠিক আছে, আমরা তাকে রামপ্রসাদ কাকা বলতাম, খুব ভালোবাসতো। মানে জীবনে এমন কিছু কিছু মানুষ ছিল যারা আমার জীবন থেকে চলে যাওয়ার পরে আমার মনে হয়েছিল বহুদিন ধরো কন্ট্যাক্ট কাট হয়ে গেছে, ডিট্যাচড হয়ে গেছে, আমার মনে হচ্ছে তাদের কথা খুব মনে পড়তো। হঠাৎ করে কাকতালীয়ভাবে তাদের সাথে আমার আলাপ হয়ে গেল। মানে আমি একটা ফুচকা দোকানে ফুচকা খেতে গেছিলাম, সেখানে দেখি তিনি ওখানে এসেছেন। আচ্ছা, আফটার লং 12 বছর তিনি বিহার থেকে হঠাৎ করে এখানে এসেছেন কোনো একটা কাজের জন্য। সেখানে গিয়ে আমি তাকে আমি হঠাৎ করে সাইকেলটা দেখে না, ছোটোবেলা আমি দেখেছিলাম, চেনা চেনা লাগলো, বাসনওয়ালা সাইকেল। তখন আমি জিজ্ঞেস করলাম যে এখানে কি কোনো রামপ্রসাদ নামে কেউ আসে এরকম টাইপের? তো তখন দেখলাম যে এক ভদ্রলোক, আমি যাকে ফুচকা খাওয়ার, তাহলে এখানে তো অনেকেই আসে, এক ভদ্রলোক বিড়ি খাচ্ছিল একদম চাদর টাদর মুড়ি দিয়ে, তোমার শীতকাল ছিল সে সময়, হট করে আমার দিকে তাকিয়ে বলে, আরে বাবু তুমি ইহা পে, ঠিক আছে। আমি তখন, আরে রাম কাকা তুমি। তো এরপরে কি হলো, আমার দেখলাম কি যে ধরো আমার কিছু কিছু টাকা কোথাও কোথাও আটকে ছিল, অদ্ভুতভাবে সে টাকাগুলো ক্লিয়ার হতে শুরু করলো। আচ্ছা, যা যা আমার কোথাও কিছু আটকে ছিল বা কিছু ছিল ক্লিয়ার হতে শুরু করলো। এবং পুরো খুলে বলবো না, কিন্তু আমার স্পিরিচুয়াল যে কিছু প্র্যাকটিস আছে সেখানে খুব হেল্প হলো, বিশেষ করে রাম অথবা হনুমানের সাথে রিলেটেড যে জিনিসগুলো, সেইখানে খুব আউটসাইড হেল্প আসতে শুরু করলো, আচ্ছা, ট্রিমেন্ডাস রকমের, ঠিক আছে। এবং এইটা কয়েকদিন হওয়ার পরে তারপরে আমি ওনাকে একবার কল করেছিলাম, আমি কল করে তোকে জিজ্ঞেস করলাম, কারণ আমার জীবন হঠাৎ করে কি বলতো, যে ধরো আমি কোনো এক্সপিরিয়েন্স পাচ্ছি না, আমার জীবন এইভাবে যাচ্ছে আধ্যাত্মিকতা, হঠাৎ করে স্পাইক হওয়া শুরু করলো এরকম টাইপের। এবং অনেক কিছু ধরো আমি ঘুমাচ্ছি, স্বপ্ন দেখছি, স্বপ্নের মধ্যে রীতিমতো প্রসেস বলে দিত কীভাবে করতে হবে। মানে ধরো কোনো একটা পার্টিকুলার কোনো একটা জব আছে বা টপ আছে, সেটা বলে দিত, এক্স্যাক্টলি বলে দিত যে এই সময় এইটা করতে হবে, এই খাওয়াটা খেতে হবে এইভাবে। যেরকম তুমি কি জানো যে রামের তন্ত্রে মন্ত্র আছে, জানো এটা? সবই তো তন্ত্র বেসিক্যালি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ রামের দক্ষিণাচারে হয়, কিন্তু তারও মন্ত্র আছে সেখানে। যেরকম অনেক তুমি শুনেছো যে পঞ্চাক্ষরে যে হনুমানের যে তোমার যে পঞ্চমুখী হনুমান যে আছে, তিনি হলো কি তান্ত্রিক ফর্ম, তার মন্ত্র আছে আলাদা, তেমনি রামেরও আলাদা মন্ত্র আছে। সেগুলো তুমি স্বপ্নে পেয়ে যেতে? না, আমি মন্ত্রটা শুনেছিলাম, কিন্তু কিভাবে করতে হবে দেখো তুমি যখন আচার উপাচারটা পেয়ে যেতে। হ্যাঁ, যখনই তুমি কোনো মন্ত্র পাও, মন্ত্র পাওয়ার পরে তুমি যখন তার অনুষ্ঠান করো, ঠিক আছে, হ্যাঁ, তো সেটাকে পুরুষচারণ বলা হয়, ঠিক আছে। তো যে পুরুষচারণে থাকে যে তুমি কি করবে, তোমার ন্যাশ কি হয়, তুমি কিভাবে মানে কি জব করবে, তার যে শিডিউল কি হবে, এইগুলো সব কিছু। এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন আমার কাছে এক্স্যাক্টলি নৃসিংহ কবচ কিভাবে করতে হয়, কখন করতে হয়, কি কি নিয়মে করতে হয়, সেই জিনিসটা এলো। আচ্ছা, ঠিক আছে। ওই ভদ্রলোকের কি হলো? ভদ্রলোকের ঠিক হয়েছে জিনিসপত্র? না, ওনার বাড়িতে এখন ঠিক হয়নি, কিন্তু উনি অনেকটাই সুরাহা পেয়েছিলেন। কেন? কারণ উনি মানে ক্ষমা চেয়েছেন তাই জন্য। আর ওই বৌমের ব্যাপারটা ঠিক হয়েছে? বৌমের ব্যাপারটা সবচেয়ে বড় কথা হলো গিয়ে খুব আশ্চর্য ব্যাপার, যে মুহূর্তে ঘটনাটা ঘটলো সে মুহূর্তে দেখা গেল যে বউয়ের যে তান্ত্রিক বয়ফ্রেন্ড যে আছে তার সাথে কানেকশন অনেক কমে গেছে, ঠিক আছে। হ্যাঁ, মেয়ে টাকা ওড়ানো খুব কমিয়ে দিয়েছে। মানে ভদ্রলোকের বাড়িতে যেসব প্রবলেমগুলো, মানে বেসিক্যালি এদের দুজনের উপর পজেসড হয়েছিল, হ্যাঁ, তাদেরকে দিয়ে এগুলো করাচ্ছে। হ্যাঁ, ক্ষমা চেয়েছে তাই জন্য এই প্রকোপগুলো আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ। তো ভদ্রলোক তখন আমাকে কল করে বললেন আমি কি করব। আমি বললাম যে দেখুন, আপনি কারোর বাড়ি থেকে কাউকে উৎখাত করতে পারবেন না, যেখানে দোষ আপনার। আপনি একটা লোকের বাড়িতে গিয়ে সেখানে থাকছেন, আপনি সেখানে বলছেন যে আপনি লোকটাকে বাড়ি থেকে বের করবেন, এটা তো হয় না। আপনার তো ভগবান তো এত আপনাকে দিয়েছে, এত ব্যবসা আছে, আপনি একটা প্রপার্টি ছেড়ে দিতে পারছেন না। তখন বললেন দাদা এত টাকা দিয়ে আমি জিনিসগুলো কিনেছি, এত কষ্ট তৈরি করেছি। আমি বললাম যে আপনি যদি সে সেন্টিমেন্টে পড়ে থাকেন, ঠিক আছে, যা আছে কিছুই থাকবে না। আপনার যখন এই ঘটনাগুলো কমেছে, তার মানে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, আপনি অন্য কোথাও শিফট করে যান। ভদ্রলোক তারপরে কী করলেন, এয়ারপোর্টের দিকে, এয়ারপোর্ট না নিউ টাউনের দিকে একটা ফ্ল্যাট কিনে নিজে শিফট হয়ে গেলেন, ঠিক আছে। বৌমে ওখানে? বৌমে গেলই না, তার সাথে গেলই না। আচ্ছা, বৌমে গেলই না, ঠিক আছে, বৌমে গেলই না। তবে যে সাধু যিনি বেনারসে ছিলেন, তিনি পরে আমার তার সাথে দেখা হয়েছিল, তিনি একটা কথা বলেছিলেন যে বৌমে এখান থেকে যাবে না, কারণ তিনি রেখে দিয়েছেন। তো বেসিক্যালি গাছে যিনি ছিলেন প্রত্যেকজনই বলেছে যে আমাদের থেকে উচ্চ মানের কেউ সাধক এইখানে বসবাস করছে। কে ছিলেন ওখানে বেসিক্যালি, কি মনে হয় তোমার? মনে হয় না, আমি যেটা শুনেছি সেটা বলবো। বলো। গেলাম সোনারপুর শ্মশানে, ঠিক আছে, জানলাম যে ওইখানে একজন খুব বড় মানে বেদজ্ঞ একজন সাধক ছিলেন, যিনি সত্যি রাম তপস্যা করেছিলেন, ঠিক আছে।
এবং সেই প্রথম আমি একটা টার্ম শুনলাম, অনেকে আমরা গল্প কথায় বিভিন্ন জায়গায় শুনে থাকি, ঠিক আছে, পরে আমি বিভিন্ন কবচও দেখেছিলাম, আমি শুনলাম ওই গাছে ব্রহ্ম রাক্ষস আছে, যেটাকে ব্রহ্মদৈত্য বলা হয়। এই ব্রহ্ম রাক্ষস, হ্যাঁ, ব্রহ্ম রাক্ষস অথবা ব্রহ্মদৈত্য, এই প্রথম শুনলাম। পরে কিন্তু আমি নিসিংহ কবচও শুনেছিলাম, ওখানে লেখা আছে যে ব্রহ্ম রাক্ষস যক্ষানাং দূরস্তারণ কারণম, ঠিক আছে। তুমি যদি দেবী কবচ তুলন সেখানেও কিন্তু এই উল্লেখ পাবে, যক্ষ, তারপরে হলে গিয়ে তোমার গন্ধর্ব, ব্রহ্ম রাক্ষস, সব জায়গাতে আমি সব কবচে দেখেছি ব্রহ্ম রাক্ষস আর যক্ষ এদের দুজনের উপর প্রচণ্ড এমফাসিস করা হয়েছে। তার কারণ নর্মাল প্রেত বা পিশাচেদেরকে সরিয়ে দেওয়া যায়, কবচ এমন একটা জিনিস যেটা স্পেশালাইজড যে এই ধরনের হাই লেভেল এন্টিটিগুলোকে। এবং আমি জানলাম যেটা উনি বাই চয়েস ওখানে ছিলেন, উনি গতি, আমি তোমাকে বলেছিলাম মনে আছে যে কিছু আত্মা থাকে যারা গতি পেতে চায় না, এবং আমি তোমাকে এটাও তখন আজকে শুরুতে আমি তোমাকে বললাম যে তোমার শরীর তোমার প্রতি একটা প্রতিবন্ধকতা। সাধক এক জায়গায় গিয়ে বুঝতে পারে যদি আমার শরীর না থাকে তাহলে শরীরের সাফারিংও থাকবে না। আচ্ছা, ঠিক আছে, যদি শরীরের সাফারিং আমার না থাকে তাহলে আমি, যদি শরীর না থাকে তাহলে আমি কন্টিনিউসে সাধনা করতে পারবো, সেটা কোনো বাধা হবে না। এই জন্যই সে সাধু আমাকে বলেছিল, মনে আছে আমি তোমাকে বললাম যে মৃত্যুকে ভয় পেও না, জন্মকে ভয় পাও, আবার সেই কষ্ট পেতে হবে। মানে ওই যে ব্রহ্ম রাক্ষসের কথা বলছো, কিছু ভেরি হাই লেভেলের আত্মা থাকে যারা এত হাই লেভেলের কনসাসে পৌঁছে তাদের সাধনার, তারা বুঝতে পারে শরীর তাদের সাধনার পক্ষে অন্তরায়, তখন সেই তারা জন্য বাই চয়েস গতি নেয় না, মৃত্যুর পরও সেখানে থেকে গেছে। ইয়েস, সূক্ষ্ম দিয়ে তারা কন্টিনিউসলি সাধনা করে যাচ্ছে, ঠিক আর আছে। এই একটা এন্টিটি বউ মেয়ে দুজনকে কাবু করে রেখেছিল, হ্যাঁ, পজেস করে রেখেছিল। হ্যাঁ, তার এত ক্ষমতা যে সেইখানে গুরুদেব বলে দিয়েছেন যে আমি তোর কেস হাতে নেব না, ঠিক আছে। এবং দ্যাট ইজ ওয়াই তিনি আমি বললাম না, খুব সৌভাগ্য, আমি অন্তত মানে কৃতজ্ঞ যে তিনি আমাকে কিছু সাহায্য করেছিলেন আমার আধ্যাত্মিক হেল্পে। হয়তো আমি তার কথাটা সেই লোকটাকে, মানে অ্যাকচুয়াল ইস্যুটা সেই লোকটাকে বলেছিলাম যে তার দোষটা ছিল, হয়তো সেই জন্য তিনি আমাকে কৃপা করেছিলেন। অসাধারণ একটা ঘটনা ছিল পারিজাত, থ্যাংক ইউ কৌস্তবের আড্ডাতে আসার জন্য। এরপরে তোমার ঘটনা যদি কেউ শুনতে চায় অডিয়েন্সের, ডেফিনেটলি তাহলে আমরা আবার একটা এরকম আড্ডার আসরে বসবো। অ্যান্ড থ্যাংক ইউ কৌস্তবের আড্ডাতে আসার জন্য। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। কৌস্তবের আড্ডাতে আপনারা কীরকম ধরনের এপিসোড চান সেটা অবশ্যই জানাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম দুটি আড্ডা শুনতে আপনার স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।